আমি পল্লব কুমার মান্না, জীবন প্রবাহ পত্রিকা ট্রেনিং সেন্টার থেকে আপনাদের প্রত্যেককে জানাই শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা। মিলিয়ন ডলার রাউন্ড টেবিল বা এমডিআরটি আমাদের স্বপ্ন। এই স্বপ্নের দৌড়ে অনেকেই গতিশীল হয়ে ওঠেন জানুয়ারি মাসে, আবার অনেকে এপ্রিল মে মাস নাগাদ ভাবেন যে আমি এমডিআরটি করব। কিন্তু বছর যত এগিয়ে আসে, যত শেষের দিকে আসে, আমাদের কাজের হিসাব দেখে আমরা অনেক সময় বিচলিত হয়ে যাই যে সত্যি কি পারবো এমডিআরটি করতে। আজকে আমি দুটো দিক থেকে আপনাদেরকে দেখাবো যে এখন এবছরের জন্য আমাদের হাতে কি সময় রয়েছে, এবং আরেকটা দিক হলো যে আমাদের এক্স্যাক্টলি কি পরিবর্তন করলে আমরা এমডিআরটির মতো করে কাজ করতে পারবো, এমডিআরটির মতো করে যোগ্যতা অর্জন করতে পারবো, এমডিআরটিরা কি ডিফারেন্ট করেন যেটা সাধারণ এজেন্টরা করেন না। এটা বাস্তব যে প্রতিটা প্রফেশনে সাধারণ এবং অসাধারণ দু ধরনের প্রফেশনাল ব্যক্তিকে দেখা যায়। অসাধারণের সংখ্যা কিন্তু সর্বদা কম হয়। যেমন আমাদের এলআইসিতে অসাধারণ এজেন্ট, যদি আমরা এমডিআরটি যারা করে তাদেরকে অসাধারণ মনে করি, তাহলে কিন্তু মাত্র 1%-এরও কম। এখন প্রশ্ন হচ্ছে যে তারা কারা যারা এমডিআরটি করে, আর তারা কারা যারা এমডিআরটি করে না। এটা কিন্তু আমরা বিভাজন কোনোভাবেই করতে পারি না। অর্থাৎ বয়স বেশি কি কম, শিক্ষাগত যোগ্যতা বেশি কি কম, তার এলআইসিতে কত বছর কাজ করছে কম বছর না বেশি, এর নিরিখে কিন্তু অ্যাকচুয়ালি এমডিআরটির কাজ কোনোভাবেই নির্ভর করে না। সবটা নির্ভর করে তার নিজের দক্ষতা, কর্মপ্রবণতা, তার সময় দেওয়ার ক্ষমতা এবং সর্বোপরি ইচ্ছা শক্তি, এগুলোর ওপর। আর এগুলো যদি পজিটিভ থাকে তাহলে এরপর দরকার হয় বিভিন্ন ধরনের আপডেটেড নলেজ এবং স্কিল। হ্যাঁ, আমাদের প্রথম এমডিআরটির সঙ্গে নন এমডিআরটি বা যারা হবেন আর যারা হবেন না, তাদের প্রথম পার্থক্য কিন্তু মানসিকতার। মানসিকতা মানে আমরা কি কেউ ইচ্ছা করি না এমডিআরটি করতে? অবশ্যই ইচ্ছা করি, কিন্তু কিছু এজেন্ট সরি যারা সহজে হার মেনে নেন, আর কিছু এজেন্ট যারা হার মানতে জানেন না, নেভার গিভ আপ, ডু অর ডাই, করেঙ্গে ইয়ে মরেঙ্গে, করব এবং পারবো। যারা সামনের সময়টাকে অল্প সময় মনে করছেন না, যারা মনে করছেন যে হ্যাঁ 75 দিন বা কাল থেকে হিসেব করলে পুরো 80 দিন সময়টাকে আমি যদি সম্পূর্ণ ব্যবহার করতে পারি, তাহলে আমি এমডিআরটির জন্য লড়াই করতে পারি বা এমডিআরটির ধরনের কাজ করতে পারি। তারা হলো এমডিআরটি মাইন্ড সেটের এজেন্ট। ইয়েস, এমডিআরটি ইজ আ মাইন্ড গেম। এমডিআরটি রিকোয়ার্স আ পজিটিভ মাইন্ডসেট। পজিটিভ মাইন্ডসেট কাকে বলে? যে অল্প সময়েও আমি পারবো। আমি অতীত কেন পারিনি, বিগত 9 মাস, 9.5 মাসে আমি কেন কাজ করতে পারিনি, এটা বারবার বারবার আফসোস করে নিজেকে ব্যর্থ প্রমাণ করে নিজেকে দোষারোপ দিয়ে বসে থাকবো না। হ্যাঁ, আমি কেন পারিনি সেই কারণগুলোকে অবশ্যই নোট করব। সেই কারণগুলোর মধ্যে কোন কোন কারণ থেকে আমাকে বেরোতে হবে সেই ব্যাপারে আমি সিদ্ধান্ত নেব। কিন্তু আমি শুধু নিজেকে দোষ দেয়া, ভাগ্যকে দোষ দেয়া, পরিস্থিতিকে দোষারোপ করা, এটা করে বসে থাকবো না। বরং আমি অতীত নিয়ে এত ভাববই না। আমি ভাববো যে অতীতে হয়নি তো তার মানে এই নয় যে আগামী দিনে হবে না। একেবারে নিশ্চিত করুন। আবার আপনার চারিপাশে 99% এজেন্ট যারা এমডিআরটি করবে না, তারা পারবে না বলে আমি পারবো না, এমনটা ভাববেন না। কেন? কেন? আপনি যদি এরপর হাল ছেড়ে দেন, ভারতবর্ষের কিন্তু সবাই হাল ছেড়ে দিচ্ছে না। ভারতবর্ষের হাজারো এজেন্ট এখনো রয়েছে যারা কিন্তু হাল ধরে বসে রয়েছে এবং তারা এমডিআরটি করেই ছাড়বে। এবং অবাক করা কাণ্ড কি জানেন? যে এই অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসেই 80% এজেন্ট এমডিআরটি হয়। বা আরো সহজ করে বললে বলা যায় যে শুধু নভেম্বর এবং ডিসেম্বর মাসেই 80% এজেন্ট এমডিআরটি হয়।
ধরে নিন এবছর যদি 15,000 এজেন্ট এলআইসিতে এমডিআরটি হয় বা আরো বেশি হয়, তাহলে এদের মধ্যে কতজন এজেন্ট এখনো এমডিআরটি হয়েছে? 10,000? 5,000? হয়তো 5,000ও হয়নি, হয়তো না, হয়নি। তার মানে 80% এজেন্টের এখনো এমডিআরটির কাজ বাকি আছে, আপনারও বাকি আছে। আচ্ছা, যারা সিওটি হবে তাদের মধ্যে কত পার্সেন্ট এজেন্ট এখনই সিওটি হয়ে গেছে? অনেকে হয়েছে, কিন্তু সবাই কি হয়েছে? যারা হয়নি তারা কোন জায়গায় আছে? তাদের কারো এখনো একখানা এমডিআরটি করা বাকি, টোটাল এমডিআরটি, কারো দুটো এমডিআরটি করা বাকি, কারো 1.5খানা এমডিআরটি করা বাকি। এমনও হতে পারে যে এর পরও ফার্স্ট এমডিআরটি করে তারপর আরো দুটো এমডিআরটি করবে। ইয়েস, ইট ইজ পসিবল, ইট ইজ ভেরি মাচ পসিবল। ইউ শুড থিঙ্ক, আপনাকে ভাবতে হবে যে 75 দিন বা খাতায় কলমে 80টা দিন একেবারে কম দিন নয়। আপনি যদি জেগে ওঠেন, আপনি যদি নিজের ওপর নিজের প্রত্যয় রাখেন, আত্মবিশ্বাস রাখেন, ঈশ্বর আপনাকে সহায়তা করবে। তাই টু বি সাকসেসফুল ইন নেক্সট 80 days, you have to be reliable on your own potentiality. You have to have confidence on your own activities. You have to be confident on your achievement. Yes, আমি পারবো, করব, করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন করব? এটা যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের মনের জোর কমে যাবে। এমডিআরটি, আমরা যে কোনো এজেন্ট যারা এমডিআরটির স্বপ্ন দেখে তারা একটা জিনিস জানেন যে এমডিআরটি হলে একটা মর্যাদা আছে, এমডিআরটি হলে একটা বড় পরিমাণ অর্থ ইনকাম আছে, এমডিআরটি হলে একটা নিজের মধ্যে গুড ফিলিং আছে। অর্থাৎ এই তিনটে কমন কারণ, যে কেউ এমডিআরটি হন, বছরের পর বছরও যদি আপনি হচ্ছেন, তাও কিন্তু এই কারণগুলো আছেই আছে। যে এমডিআরটি হওয়া মানে আমি একটা মর্যাদা পাচ্ছি, এমডিআরটি হওয়া মানে আমার একটা গুড ফিলিং হচ্ছে যে ইয়েস, আই ক্যান অ্যাচিভ, আই ক্যান অ্যাচিভ। এবং অবশ্যই এমডিআরটি হলে আমি একটা ভালো পরিমাণ অর্থ ইনকাম করব। যারা এবছর প্রথমবার এমডিআরটি হবেন বা এর পরের বছর এমডিআরটি হবেন বা বছরের পর বছর এমডিআরটি হবেন, তাদেরকে বলবো যে এমডিআরটির জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমরা আমাদের প্রফেশনটাকে দেখি, তাহলে আমরা এটা বুঝতে পারছি যে বর্তমানে এমডিআরটি করতে গেলে যে ক্রাইটেরিয়া, 11,32,600 টাকা যে ইনকাম আমাদের ফার্স্ট ইয়ার উইথ বোনাস কমিশন ফার্স্ট ইয়ারের করতে হবে, এটা কিন্তু মোরাললেস মাসে 1 লাখ টাকা ফার্স্ট ইয়ার কমিশনের সমান। অর্থাৎ একজন এজেন্ট একেবারে যদি নতুন হয়, সেও কিন্তু এমডিআরটি করলে মান্থলি 1 লাখ ইনকামের জায়গায় চলে গেল। তার মানে আপনি আপনার পরিবার, আপনার বন্ধুর পরিবার, নেভার্সের মধ্যে আপনি কতজন মানুষকে পাবেন যারা মাসে 1 লাখ টাকা ইনকাম করে? আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন যে ইয়েস, যদি আমি এমডিআরটি করতে পারি 1 লাখ টাকা ইনকাম করব। দিস 3 months, টেক ইট অ্যাজ দ্য প্র্যাকটিস মান্থ। এই 3 মাস আমি প্র্যাকটিস করব। আপনি যদি যেতেন, অবশ্যই সেটাই আমাদের টার্গেট, তাহলে তো অত্যন্ত সুখকর কথা। কিন্তু কোনো কারণে যদি যদি অনেক চেষ্টার পরও একটুর জন্য মিস হয়, তাহলেও কি আপনি এখনই হাল ছেড়ে দেবেন? তাহলেও কি এই 3 মাস কিছু শিখবেন না? ইয়েস, ইন দিস 3 months ইউ উইল লার্ন হাউ টু ডু ওয়েল, ইউ উইল লার্ন হাউ টু ডু সেল মোর অ্যামাউন্ট অফ মোর নাম্বার অফ পলিসি, how to sell a big amount to the common people, and also the higher and biggest amount to the HNI people. কমন পিপলদেরকে আরো বড় পলিসি, আর যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল তাদেরকে চরম বড় পরিমাণের পলিসি বিক্রি করব কি করে, এটাই আমরা 3 মাস ধরে শিখব, আগামী 3 মাসে। কেন? কারণ আমাদের এই চলার পথে পাথেয় বা চাবিকাঠি কি হতে পারে, সেটা আমরা বুঝে নেয়ার পরই বুঝতে পারবো যে আমাদের কিভাবে চলা উচিত। তো চলুন আমি একটা ছোট্ট বিষয় আপনাদের সামনে শেয়ার করি। হোয়াট ইজ দ্যাট থিং? দ্যাট ইজ নাথিং বাট আ প্ল্যান। ধরে নেওয়া গেল তর্কের খাতিরে
যে আপনি এখনো পর্যন্ত মাত্র 5 লাখ টাকা ফার্স্ট ইয়ার কমিশন বা 5-এরও কম ফার্স্ট ইয়ার কমিশন পেয়েছেন। কি বললাম? মাত্র 5 লাখ টাকার কম ফার্স্ট ইয়ার কমিশন পেয়েছেন। এখনো আপনাকে 7 লাখ টাকা ফার্স্ট ইয়ার কমিশন অর্জন করতে হবে। আমি এটাও ধরে নিচ্ছি যে আপনি ফার্স্ট ইয়ার রিনিউয়াল প্রিমিয়াম কিছু পাবেন না, আমি ধরে নিলাম। সবটাই আপনাকে নতুন পলিসি বিক্রয় করে করতে হবে। তো তার একটা প্রাইমারি ছবি আমরা দেখতে চাইব যে হাউ টু ডু ইট, কিভাবে আমরা করতে পারি। দেখুন, এখানে আমি একটা আরবিটারি একটা নর্মাল প্ল্যানিং দিচ্ছি। এই প্ল্যানিংটা প্রত্যেকের জন্য একটু চেঞ্জ হতে পারে, আপনার জন্য আলাদা হয়ে যেতে পারে। তো চলুন আজকে আমরা দেখব খুব সহজভাবে। আগে একটা রূপরেখা চাই। যদি রূপরেখা না থাকে তাহলে আমরা আমাদের নিজেদের ছকটা বের করতে পারবো না। দেখুন, আপনার কি কি ম্যাট্রিক্স, আপনাকে কি কি ম্যাট্রিক্স ঠিক করতে হবে সেটা বলি। প্রথমে আপনার ফার্স্ট ইয়ারের টার্গেট নিতে হবে, ফার্স্ট ইয়ার কমিশনের। তো এইটা কিন্তু আমি এখানে দেখাচ্ছি 7 লাখের ওপর। আপনার যেটা সেটা আপনি পাশে লিখবেন। আমি এখানে 7 লাখ দেখিয়েছি, আপনার যদি 6 লাখ বাকি থাকে 6 লাখ লিখবেন, আপনার যদি 8 লাখ বাকি থাকে 8 লাখ লিখবেন। আপ টু ইউ। ম্যাট্রিক গুলো কি? আপনার টার্গেট, ফার্স্ট ইয়ার কমিশনের টার্গেট ধরে নেওয়া গেল 7 লাখ। কমিশন রেট কিন্তু আমি 25% ধরেছি, যদিও এর থেকে একটু বেশি আমরা অর্জন করতে পারবো, কারণ সাধারণভাবে 28% আমরা পেতে পারি যদি আমরা 15 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ ফার্স্ট ইয়ার পলিসিগুলোকে আমরা আনতে পারি। এবং তার থেকেও বড় কথা, আমরা যদি জীবন উৎসব পলিসি বিক্রি করতে পারি তাহলে কিন্তু ওর থেকেও বেশি, অর্থাৎ পুরানো রেটের কমিশন 35% পর্যন্ত পেতে পারি। তবে সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম বিপিটি বা পিপিটিটাকে বেশি রাখতে হবে, লম্বা টার্ম রাখতে হবে। তো যাই হোক, আমরা 25% যদি ধরি তাহলে আমাদের 7 লাখ টাকা করতে গেলে কি করতে হবে? এখানে প্রিমিয়াম পার পলিসি, এগুলো কিন্তু প্রত্যেকের ম্যাট্রিক্স আলাদা হতে পারে। অর্থাৎ আপনার ফার্স্ট ইয়ার কমিশন আলাদা হতে পারে, আপনার কমিশন রেট একই হবে, এটা কিন্তু সকলে একই ধরবেন, 25%। প্রিমিয়াম পার পলিসি, এটা কিন্তু আমি প্রত্যেককে বলবো আপাতত 36,000 টাকা পার প্রিমিয়াম ধরে এগোন। এবার চেঞ্জ হবে অবশ্যই। আপনি যদি বলেন স্যার এই সাইজের প্রিমিয়াম আমি বিক্রি করতে পারবো না, ছোট করব, তাহলে কি বলবো? আমি তার উত্তর দেব। যদি আপনি বলেন স্যার এর থেকে বড় প্রিমিয়াম এনে যদি করতে চাই তাহলে কি করব, তারও উত্তর দেব। অর্থাৎ এই জায়গায় এসে আপনার কিছু কোশ্চেন আসবে, আর এই কোশ্চেনগুলো আসবে বলেই কিন্তু আজকের ক্লাসে আপনি অনেক নতুন জিনিস শিখবেন। তো চলুন, এবার 36,000 টাকা যদি একটা পলিসিতে প্রিমিয়াম, এখানে আরেকটা প্রশ্ন আসবে। তাহলে একটা প্রশ্ন কি, আমি আমার লো সাইজ হবে। আর একটা প্রশ্ন হচ্ছে আমি আমি চাই বিগ, আমি বড় সাইজ চাই। আর একটা প্রশ্ন এখানে আসবে, সেটা হচ্ছে ইয়ারলি সবগুলোকে আমি করব কি করে, কারণ ইয়ারলি যদি না করি 36,000 পাবো কি করে, তাই কিনা? এই প্রশ্ন আসবে। তাহলে এখান থেকে আমরা 3টে প্রশ্ন পেয়ে গেলাম, 3টে প্রশ্ন। আচ্ছা, এবার চলে আসি কমিশন পার পলিসি 9,000। এটা নিয়ে আমরা নিশ্চিত কেন? এটা আমরা 25%ই ধরেছি বলে আপনার প্রিমিয়াম যা হবে তারই 25% হবে। যদি প্রিমিয়াম 40,000 পার পলিসি হতো তাহলে কিন্তু 10,000 টাকা পার পলিসি আপনার কমিশন আসতো। অর্থাৎ আপনি একটা মাথা থেকে 10,000 টাকা কমিশন আনতে পারতেন। আপনার যদি 5 লাখ টাকা বাকি থাকে 50 খানা হেড দরকার হতো, সেল দরকার হতো। আর যদি 8 লাখ টাকা বাকি থাকে তাহলে বুঝতেই পাচ্ছেন যে 80 খানা সেল দরকার হতো। কিন্তু সেক্ষেত্রে আপনাকে 40,000 টাকা প্রিমিয়াম পার হেড আনতে হতো। এবার চলুন, পলিসি নিডেড কটা পলিসি বিক্রি করতে হবে। দেখুন, আপনি বুঝতেই পাচ্ছেন 78 খানা, কারণ 78 খানা, কারণ আপনাকে 7 লাখ টাকা কমিশন আনতে হবে। প্রত্যেক পলিসির কমিশন 9,000 টাকা, তাহলে আপনাকে 78টা পলিসি আনতে হবে। ওকে, 78টা, তার মানে মোর অর লেস আপনি 78 পলিসি করতে হবে। এবার চলুন, আমরা কিন্তু এখানে 75 দিন ধরেছি, যদিও কাল থেকে আমরা একেবারে ক্যালেন্ডার ধরে মাপলে 80 দিন পাবো, কিন্তু 75 দিন ধরেছি। তাহলে 75 দিনে আপনাকে 78টা পলিসি, তারপরে প্রতিদিন আপনাকে দুটো করে সেলসের টার্গেট রাখতে হবে। কেন দুটো করে রাখতে বলা হচ্ছে? একটা করে রাখলে যদি কিছু কম হয়ে যায় তাহলে কিন্তু মেকআপ করতে পারবেন না। দুটো করে টার্গেট যদি রাখেন, তাহলে কোনোদিন একটা হবে কোনোদিন হবে না, এইভাবে কিন্তু চলবে। এবার চলুন, আপনাকে 36,000 টাকা প্রিমিয়াম রেঞ্জের পলিসি বিক্রি করতে গেলে আপনি কি কি পলিসি বিক্রি করতে পারেন? দেখুন, ন্যাচারালি আমরা যে পলিসিগুলো বিক্রি করি সেগুলোই বিক্রি করব।
তার মধ্যে জীবন লাভ এন্ডাওমেন্ট পলিসি, এটা আমরা বিক্রি করব। দেখুন, এটা ডিপেন্ড করছে কে কোনটা বেশি বিক্রি করবে, সেটা আপনার ব্যাপার। বাট আমি আপনাকে বলবো জীবন লাভ এটা কেন দরকার, এটা কেন বিক্রি করি আমরা, এটা সেভিংস এবং প্রোটেকশন একসাথে বিক্রি হয়। এবার মনে রাখবেন যে আপনি ফ্যামিলিকে বিক্রি করছেন, মহিলাদের বিক্রি করছেন এবং কম বয়সীদেরকে বিক্রি করছেন। এই সব সেক্টরে বিক্রি করবেন, তবেই আপনি সব ধরনের পলিসি বিক্রি করতে পারবেন। তো জীবন লাভ, জীবন লক্ষ্য, বীমা জ্যোতি, জীবন উমাং বা উৎসব, উমং বা উৎসব, এবং উৎসবটাকে আমি একটু হাইলাইট করব। এবং এখানে উৎসবটা লাইফ লাইফ টাইম ইনকাম, আমরা বলতে পারি প্যাসিভ ইনকাম, আমরা বলতে পারি ইনকাম সাপোর্ট। ইনকাম সাপোর্ট কার জন্য? লিগাসি, লিগাসি পিচ মানে হচ্ছে ছেলে মেয়েদের ইনকাম সাপোর্ট। তাহলে ইনকাম সাপোর্ট বলতে পারি, লিগাসি মানে পরবর্তী জেনারেশনের জন্য। ওকে, ইনকাম সাপোর্ট। এবার চাইল্ড মানি ব্যাক, অথবা আমরা এটাকে জীবন তরুণ, অ্যাকচুয়ালি জীবন তরুণ পলিসি আমরা বিক্রি করতে পারি। আর জীবন তরুণ তো নিচে রয়েছে, তাই আমি এইটাকে আমি একটা চেঞ্জ করে দিচ্ছি। আর মানি ব্যাগটা বিক্রি করতে হবে না, আপনি আনন্দ বিক্রি করতে পারেন, অবশ্যই বিক্রি করতে পারেন। এটাও কিন্তু আপনার লাইফ টাইম কভার, ডবল ম্যাচুরিটি, ডবল বেনিফিট বলা যেতে পারে। এটা হচ্ছে যদি যদি ম্যাচুরিটি পর্যন্ত বেঁচে থাকে, এটা হচ্ছে ফর লং লিভার, ফর লং লিভিং পারসন, যারা অনেক দিন বাঁচবে বলে মনে করছেন তাদেরকে অবশ্যই জীবন আনন্দ দিন। কারণ অনেক মানুষ আপনাকে একটা প্রশ্নে ব্যতিব্যস্ত করে তোলে, এলআইসিতে মারা গেলেই লাভ, এলআইসিতে মারা গেলেই লাভ। আপনি তাকে বলুন, স্যার এলআইসিতে বেঁচে থাকলে লাভ, এরকম পলিসি আছে, দুটো আছে, মিনিমাম দুটো আছে। একটা হলো জীবন আনন্দ, একটা হলো জীবন উৎসব। আপনি যেটা নেবেন, জীবন আনন্দটা কেন বেঁচে থাকলে লাভ? দেখুন, যদি আপনি জীবন লাভ নেন বা অন্য যে কোনো এন্ডাওমেন্ট পলিসি, এখানে কিন্তু আয়দার ম্যাচুরিটিতে পাওয়া যাবে, অথবা যদি তার আগে কেউ মারা যায় তাহলে পাওয়া যাবে। কিন্তু জীবন আনন্দ যেহেতু আপনি লং লিভিং করবেন, অনেক বছর বাঁচবেন, তাই আপনার জন্য স্যার জীবন আনন্দ অত্যন্ত ভালো। ডাবল আনন্দ, ডাবল আনন্দ, জীবন আনন্দ কেন? কারণ ডাবল বেনিফিট। একবার আপনি পাচ্ছেন ম্যাচুরিটি, কারণ 15 বছর পরে বা আরো আপনি যেমন টার্ম নেবেন, তারপরে কিন্তু আপনি বেঁচে আছেন, তাই ম্যাচুরিটি পেলেন। এরপর আপনার লাইফের উপর কিন্তু কভারেজ আছে, আর একটা ক্লেম পাবে। এবার এই ক্লেমটা কে পাবে জানেন? যাদের জন্য আপনি সারা জীবন পরিশ্রম করছেন, অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বার। সে আপনার পরে যাদের দরকার তারাই পাবে, যিনি থাকবেন তিনি পাবেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, এমন কি নাতি নাতনি, যে থাকবে সে পাবে। সো সারা জীবনে আপনি একবারই পেমেন্ট করছেন এলআইসি কে, দুবার পেমেন্ট পাচ্ছেন এলআইসি থেকে, দ্যাট ইজ কল জীবন আনন্দ। সো যারা বলবে এলআইসি তে মারা গেলে লাভ, তাদেরকে ডিরেক্টলি আপনি এই পলিসি অ্যাপ্রোচ করতে পারেন, অথবা মারা গেলে লাভের কনসেপ্টটাকে চেঞ্জ করতে পারেন। জীবন তরুণ কি এডুকেশন ফোকাস এবং ইউথ সেন্ট্রিক, অর্থাৎ এটা বাচ্চাদের লাইফ, ইউথ মানে এখানে কিন্তু আমি চাইল্ডও বলতে পারি। ইউথ মানে ইউথ সাপোর্ট সেন্ট্রিক, অর্থাৎ যখন তারা তরুণ তরুণী হবে তখন তাদেরকে সাপোর্ট দেওয়ার কাজ করে জীবন তরুণ, তাই কি না? তাহলে এডুকেশন ফোকাসড এবং ইউথ সাপোর্ট এটা। আর আমরা জীবন লক্ষ্য তো জানি, স্ট্রং ইমোশনাল পিচ, এটা কিন্তু আমি বারবার বলি যে চাইল্ডের ফিউচারে যদি আপনি কোনো ব্যক্তিকে দেখুন, একদম খুব ক্লিয়ার ভাবে একটা নোট রাখুন। যদি দেখেন কোনো বাবা মা ছেলে মেয়ে অন্ত প্রাণ, অনেকেই তো, আমরা সবাই ছেলে মেয়ে অন্ত পান, কিন্তু অত্যাধিক ছেলে মেয়ে অন্ত পান, ছেলে মেয়ের ব্যাপারে যা ইচ্ছা করতে পারে, তাকে আপনি এক কথায় জীবন লক্ষ্য দেখান। কারণ এই পলিসিতে যে স্ট্রং ইমোশনাল পিচ ব্যবহার করা যাবে, সেটা কিন্তু অন্য কোনো জায়গায় কোনো পলিসিতেই ব্যবহার করা সম্ভব না। তাই স্ট্রং ইমোশনাল পিচ ফর চাইল্ডস ফিউচার, এটা দেখান। তো আমি আপাতভাবে এই প্রশ্নগুলোকে এখন তুলে রাখলাম, কারণ একটু পরেই আমি এই প্রশ্নের সমাধানে যাব। এছাড়াও যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনি করবেন। প্রশ্নটা মেনলি এটা। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে এইটা,
যে ডেলি দুটো করে টার্গেট তো নিব, বা একটা করেও যদি পলিসি করি ডেলি, কারো ক্ষেত্রে দুটো হতে পারে। কেন জানেন? এই 36,000 প্রিমিয়াম যিনি আনতে পারবেন না, বা ম্যাক্সিমাম পলিসিকে ইয়ারলি যিনি আনতে পারবেন না, তার ক্ষেত্রে কিন্তু ডেলি হাউ টু ডু, কিভাবে করবেন, এটা আপনার প্রশ্ন। ইয়েস। তাহলে আপনার প্রশ্ন কোনগুলো? আমি ডেলি দুটো করে করব কি করে? আপনার প্রশ্ন এটা যে 36,000-এর থেকে যদি কম আসে কি করব? আপনার প্রশ্ন এটা আমি বড় করতে চাই তার জন্য কি করব? আপনার প্রশ্ন এটা ইয়ারলি যদি না হয় তাহলে কি করব? তাই কি না? আর আপনার প্রশ্ন এখান থেকেও আসতে পারে যে এই যে পলিসিগুলো আমি বীমা জ্যোতিটা দেখাইনি বলিনি, কিন্তু বিক্রি করা যায়। তো আমি এই যে পলিসিগুলো দেখালাম, এগুলোর জন্য কোনো কোশ্চেন আসতে পারে আপনার মনে বা অবজেকশন। যদি এগুলোর প্রশ্ন আসে বা অবজেকশন আসে, ইউ প্লিজ টেল মি, দেন আই উইল অ্যান্সার ইউ। ওকে। তো চলুন এরপরে আমি আপনাদেরকে একটু অন্য পাওয়ারের দিকে নিয়ে যাব। হুইচ আর দ্য পাওয়ার্স? দ্যাট ইজ, একজন সফল ব্যক্তি তার প্রসপেক্টিং এবং তার অ্যাডভান্স মার্কেটিং আইডিয়া কি হওয়া উচিত। তো চলুন আমি পাওয়ার পয়েন্টে নিয়ে যাবো, একবার অল্প করে কিছু জিনিস দেখিয়ে দেবো আপনাদের। এখনো পর্যন্ত পুরো স্ট্র্যাটেজি কেমন লাগলো? এই স্ট্র্যাটেজির উপর আমার এক্সেল ফর্মুলাও করা আছে, আমি সেটাও পাঠাতে পারবো। কারণ একটু পরে আমি দেখাবো সেটা, কারণ হচ্ছে যার আহ, যার 36,000 করে আসবে না তাকে তো চেঞ্জ করতে হবে। তার চেঞ্জ করে করে আমি দেখাবো যে ব্যাপারটা কি হয়। তার আগে আপনারা খাতা পেন খুলেছেন, আপনারা একটা জিনিস লিখুন, ওখানে অবশ্যই লিখুন আই ওয়ান্ট টু বি এমডিআরটি। আমি এমডিআরটি হতে চাই, তিনবার লিখুন। আর তিনবার লেখার পরে সাল লিখুন। 2025 সালের এন্ডে হতে চাই নাকি 2026 সালের এন্ডে? মেজরিটি অফ দ্য এজেন্টস যারা আজকে আছেন তারা অবশ্যই 25 সালের শেষই এমডিআরটি হতে চাইবেন। তাই তিনবার লিখুন আই ওয়ান্ট, আচ্ছা সরি একটু ল্যাঙ্গুয়েজটা ভুল হলো, আই ওয়ান্ট টু বি এমডিআরটি প্রথম লাইনে লিখবেন। তারপরে আই ক্যান বিকাম এমডিআরটি। প্রথম লাইনটা হচ্ছে আই ওয়ান্ট টু বি এমডিআরটি, বাংলাতেও হতে পারে আমি এমডিআরটি হতে চাই। দ্বিতীয় লাইন, আমি এমডিআরটি হতে পারি। তৃতীয় লাইন, আমি এমডিআরটি হবই, আই উইল বি। উইল কেন? যখন জোরে বলা হয় তখন উইল, বা আই অ্যাম শিওর টু বি এমডিআরটি, অথবা আই উইল বি এমডিআরটি। লিখুন ইন 31 ডিসেম্বর 2025। ইন নয়, বাই। বাই মানে তার মধ্যে। সেটা আমার 30 তারিখ হতে পারে, নভেম্বরের 30 তারিখ হতে পারে। বাই 31 ডিসেম্বর 2025 লিখবেন নাকি 26 লিখবেন, এটা আপনার হাতে। বাট আই ওয়ান্ট টু বি এমডিআরটি, আমি এমডিআরটি হতে চাই। আই ক্যান বিকাম এমডিআরটি, আমি এমডিআরটি হতে পারি। আই উইল বি এমডিআরটি, আমি এমডিআরটি হবই হব, শিওর। বাই 31 ডিসেম্বর 2025 আর 26 আপনাকে লিখতে হবে। এরপর আরেকটা লাইন লিখুন, আই উইল ডু এভরিথিং টু বি এমডিআরটি। আই উইল ডু এভরিথিং টু বি এমডিআরটি। পজিটিভ অ্যাকশন, পজিটিভ অ্যাকশন। আমি প্রত্যেকটি কাজ করব যা করা দরকার এমডিআরটি হওয়ার জন্য, পজিটিভ অ্যাকশন, নেগেটিভ না। কোনো 2 নাম্বারি কাজ না, কোনো মানে মিথ্যাচারিতা না, মানুষ ঠকানোর কাজ না, পজিটিভ। মানুষকে রিকোয়েস্ট করা পজিটিভ, মানুষের বাড়িতে বারবার যাওয়াও পজিটিভ, মানুষকে বারবার তাগাদা মারা অবশ্যই পজিটিভ, এগুলো পজিটিভ। কিন্তু আমি কোনো হার্মফুল জিনিস করব না। তো চলো এরপর আপনাদের এখনো পর্যন্ত মনের জোর বাড়লো কিনা এবং স্ট্র্যাটেজি দেখে কিছু একটা করার ইচ্ছা হচ্ছে কিনা, যদি হয়ে থাকে তাহলে ওয়াই লিখুন। ওয়াই, এবিসিডির অর্থাৎ ইংরাজি অক্ষর ওয়াই, ইয়েস ওয়াই লিখুন। এরপর আমি আপনাদেরকে একটা প্রেজেন্টেশনে নিয়ে গিয়ে
দেখাবো প্রসপেক্টিং এবং অ্যাডভান্স আইডিয়াস এর কিছু আইডিয়া। দেখুন, আমার এমডিআরটি কোর্সে আমি এইটার উপর একদিন ভালো করে ক্লাস করেছি। আজকে আমি আরেকবার চোখ বোলানো দেখাচ্ছি। আন্ডারস্ট্যান্ডিং দ্য টার্গেট মার্কেট অ্যান্ড প্রসপেক্টস প্রোফাইল। আপনি যে রোজ ভিজিট করবেন, কাদের ওপর ভিজিট করবেন? আপনার আইডিয়াল কাস্টমার প্রোফাইল কারা? একবার ভালো করে বসুন নিজের কাছে নিজে। আচ্ছা, আমি যাদের কাছে যাচ্ছি তাদের কাছেই যাব, তার সঙ্গে কি নতুন কোনো কোনো ব্যক্তির কাছে যেতে হবে? কাদের কাছে আমি যাচ্ছি না? এই তিনটে প্রশ্ন লিখে নিন, এখনই লিখে নিন। প্রথম, কাদের কাছে যাচ্ছি, বা প্রথম প্রশ্ন লিখুন, যাদের কাছে যাচ্ছি শুধু কি তাদের কাছেই যাব? এই প্রশ্ন, ওর উত্তর হ্যাঁ বা না হবে। শুধু কি তাদের কাছেই যাব? 2 নম্বর প্রশ্ন, আমি নতুন কোন কোন সেক্টরে যেতে পারি? নতুন কোন কোন সেক্টরে যেতে পারি? দেখুন, এইটা কিন্তু আপনাকে উত্তর করতে হবে, কারণ প্রত্যেকের ডেমোগ্রাফি, প্রত্যেকের পছন্দ অপছন্দ এবং এক্সপার্টাইজ আলাদা। আর তৃতীয় প্রশ্ন, যাদের কাছে যাচ্ছি না তারা কারা এবং কেন যাচ্ছি না? এই প্রশ্নটার উত্তর কিন্তু একটু বড়। যাদের কাছে যাচ্ছি না তারা কারা এবং কেন যাচ্ছে? আমি কয়েকটা ক্লু দিয়ে দিই। যেমন ধরুন, আপনি হয়তো এমন কাস্টমারের কাছে যাচ্ছেন না যারা দুবার তিনবার আপনাকে ঘুরিয়েছে কিন্তু করেননি, বা আপনার থেকে লং টাইম নিয়ে নিয়েছে, যে এখন না, আমি জানুয়ারি 2026-এ করবো, বা ফেব্রুয়ারি 2026-এ করবো, নেক্সট নতুন বছরে করব। আপনি কিন্তু আর যাচ্ছেন না। আবার যাবেন কিনা আপনাকে ভাবতে হবে, আবার যাওয়া যাবে কিনা। আমার মতামত যদি নেন, অবশ্যই যেতে পারেন। মানুষ যেটা যখন বলে না, সেটা অনেকটাই টেম্পোরারি। আপনি সেটাকে পার্মানেন্ট নেবেন না। কারণ আপনি জানেন, যে ব্যক্তিটা একদম শিওর শর্ট বলেছিল কাল এসো পলিসিটা করে নেব, সেও যখন পাল্টে যায়, তার মানে উল্টো দিকে যে ব্যক্তিটা আপনাকে বলেছিল আমি এখন করবই না, করতে পারবো না, সেও তো পাল্টে যাবে। কথাটা ভালো করে খেয়াল করুন। যদি নেগেটিভে পাল্টায়, পজিটিভেও পাল্টাবে। আপনি বলতে পারেন, স্যার না বলতে পাল্টানো সহজ, হ্যাঁ বলতে পাল্টানো কঠিন। না, বাস্তবে দুটোই সম্ভব, দুটোই সম্ভব। কোনো একটা দিমাগি বা ব্রেনের গ্লিচ থেকে, ব্রেনের আইডিয়া থেকে সে ওই সিদ্ধান্ত নিয়েছিল, হতে পারে অন্য আইডিয়া থেকে সে আরেকটা সিদ্ধান্ত নেবে। হতে পারে আগের দিন আপনি কম রিকোয়েস্ট করেছিলেন, বা কোনো এমন একটা কথা বলেননি, বা তিনি ভাবেননি, যার জন্য তিনি বলেছিলেন এখন করব না। আজকে হয়তো তিনি আবার একটা কথা ভাবলেন, বা আপনি এমন একটা কথা বললেন যে যার দ্বারা আবার ভাবলেন যে আমি করব। তাই এই তিনটে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এবার চলে আসুন নিড অ্যাসেসমেন্ট। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আমি প্রসপেক্টিং এর আইডিয়া দিচ্ছি, সরি, নিড অ্যাসেসমেন্টটা কেন? এই যে আমি পলিসিগুলো দেখালাম না, আচ্ছা, বাইরে বা একটা জিনিস বলি, একটা দারুণ জিনিস বলবো। আপনি আগের দিনও না এমডিআরটি কোর্সে একবার বোধহয় বলেছি একটু, কিন্তু আজকে আরেকটু এগিয়ে বলবো ব্যাপারটাকে। আমি কি দেখালাম যে 70খানা 75খানা পলিসি বিক্রি করতে হবে। তো 75টা পলিসি বিক্রি করতে গেলে আলটিমেটলি আপনাকে এর 2 থেকে 3 গুণ কাস্টমারের কাছে যেতে হবে। তো চলুন, আপাতভাবে বেশি না, আপনি যদি 75টাও পলিসি বিক্রি করেন, আর কারো কারো ক্ষেত্রে কিন্তু 100টা, তাই আমি 100-র কথা বলবো। 100টা বেস্ট। আপনি কি করবেন? প্রথম একটা প্রবাবেল 100 কাস্টমারের লিস্ট তৈরি করবেন। এই যে আইডিয়াল কাস্টমার প্রোফাইল থেকে যে প্রশ্নগুলো করলাম, এই প্রশ্নগুলোর বেসিসে আপনি 100 প্রবাবেল কাস্টমারের লিস্ট তৈরি করুন, এবং আপনি একটা খাতা কিনুন, নতুন খাতা। আমি বারবার নতুন খাতা কিনতে বলি, আপনি হয়তো ভাববেন অনেক খাতা হয়ে যাচ্ছে। দেখুন, এগুলো আমি আগে বলেছি হয়তো। আপনি যদি করে থাকেন তাহলে সেই খাতাতেই করুন, যদি না করে থাকেন নতুন খাতা খুলুন। আচ্ছা, যে খাতায় 100 জনের নাম ধরবে, মানে মূলত আপনি 200 থেকে 250 পাতার খাতা কিনতে পারেন, বেটার হয়। ওকে? কারণ 200 থেকে 250 পাতা কেন বললাম?
কারণ যার নামে পাতাটা খুলবেন, ডান দিককার পাতায় খুলবেন, এভাবে পাতাটা খুলে তো ডান দিককার পাতায় খুলবেন, এবং পেছনের পাতাটা তার উল্টে দেওয়ার পর পেছনের পাতাটাকে আপনি ফাঁকাই রাখবেন, আবার ডান দিকের পাতা খুলবেন। এতে কি সুবিধা হবে জানেন? যখন আপনি চোখ বোলাবেন আপনার দ্রুত চোখ বোলানো হয়ে যাবে। ওকে, একটু পাতা খরচ হবে, বাট এটা সহজ। তাহলে 200 পাতার খাতা কিনলে 100 জনের তালিকা হবে। এবার 200 তো পাওয়া যায় না, 200 একটু ওপরে ওপরে কিনবেন। তো এবার এই যে 200-র ওপরের পাতার খাতা কিনলেন, এবার যদি বলেন আমি লম্বা কিনবো না হাফ সাইজের কিনবো, হাফ সাইজও কিনতে পারেন, মানে যেগুলো ছোট চৌকো, এটাও কিনতে পারেন, নো প্রবলেম। কি করতে হবে, প্রথম আপনি 6টা থেকে 8টা পাতা ফাঁকা রাখবেন। কেন রাখবেন না, ওই 8টা পাতা আপনি সূচিপত্র তৈরি করবেন। কাদের? এই যে 100 জনের নামের তালিকাটা এখানে কিন্তু একবার তুলতে হবে। কি? সিরিয়াল নাম্বার, নেম, মোবাইল নাম্বার আর পেজ নাম্বার। অর্থাৎ সিরিয়াল নাম্বার, নেম, মোবাইল নাম্বার, পেজ নাম্বার। পেজ নাম্বার কি? ধরা গেল 20 নাম্বার সিরিয়ালের ব্যক্তিটা 20 নাম্বার মানে একটা পাতাতে গিয়ে আছে, সেটা কত নাম্বার পাতায়? আচ্ছা, এমন খাতা কিনবেন যাতে পেজ নাম্বার ফেলা আছে। অবশ্যই এরকম খাতা কিনতে পাওয়া যায় পেজ নাম্বার ফেলা আছে। তো কত নাম্বার পেজে গিয়ে আপনি এই 20 নাম্বার সিরিয়ালের ব্যক্তিটাকে পাবেন, এটা। এবার কি হলো, আপনি একটা খাতা কিনেছেন, প্রথমে 8 পাতা মতো ফাঁকা, 6 থেকে 8 পাতা ফাঁকা রেখেছেন। এবার প্রথম দিকে সূচিপত্র করেছেন, আর 8 নাম্বার পাতার পর 9 নাম্বার পাতা থেকে আপনি এক একটা পাতা এক একজনের জন্য অ্যালট করেছেন, সামনে এবং পিছনে মিলে। আর প্রথম পাতায় কার নাম লিখবেন না, এখানে সিরিয়ালে যার নাম প্রথম আছে, অর্থাৎ নাম্বার 1কে ওখানে প্রথম পাতায় নাম লিখবেন এবং মোবাইল নাম্বারটা লিখবেন। 2 নাম্বার পাতায় মানে তার পরের পাতা, যেটা একটা গ্যাপ দিয়ে পাতা, সেখানে কার লিখবেন? 2 নাম্বার ব্যক্তির নাম এবং নাম্বার। অর্থাৎ মোদ্দা কথা হলো, এখানে যে 100টা লোকের নামের তালিকা করবেন, আপনাকে ওই 100টা লোকের জন্য 100খানা পেজ খুলে দিতে হবে, যার সামনে এবং পেছন মিলিয়ে মোট 200খানা পেজ খুলে দেবেন। যদি বলে এটা কি, আমি শুধু পেজটাকে খুলে কি করলাম? প্রচন্ড প্রয়োজনীয়। কারণ প্রত্যেকটা মানুষ আপনার কাছে এক একটা প্রজেক্ট। ইয়েস, প্রতিটা মানুষ। আপনি একটা মানুষকে যদি শুধু এক লাইনে লিখে রাখেন না, তার ভ্যালুটা আপনার কাছে কম। আর একটা মানুষকে 2 পাতা জুড়ে তার নামটা ওপরে লিখে রাখেন এক জায়গাতে, তার ভ্যালু অনেক বেশি। কারণ উনি একটা প্রজেক্ট আপনার কাছে। ইয়েস, আপনাকে 75খানা প্রজেক্ট বা 100খানা প্রজেক্ট কমপ্লিট করতে হবে সাকসেসফুলি। তো আপাতভাবে 100 জনের নাম লিখলে যে আমার 100টা প্রজেক্ট সাকসেসফুল কমপ্লিট হবে তা নয়। এখন 100টা নাম লিখলে আমি হয়তো এখান থেকে 50 বা 40টা প্রজেক্টকে সাকসেসফুল করতে পারবো। তাই হোক, এটার পর আমি সেকেন্ড খাতা খুলবো। তাহলে প্রথম খাতায় আমি 100 জনের নামের তালিকাও করব, এবং ওই 100 জনের পাতা খুলে দেব। একদিনে পারবেন না। প্রথম দিন 20 জন, তারপরের দিন আবার 20 জন, তারপরের দিন 10 জন, এইভাবে। কারণ প্রথম দিন কেন 20 জন বললাম, 20টা নাম তো এক্ষুনি লিখে দিতে পারবেন। দ্বিতীয় দিনও 20টা নাম লিখে দিতে পারবেন। তারপর থেকে দরকারে 10টা 10টা করে বাড়ান। এবং এখানে যেমন সিরিয়ালে নামগুলো লিখছেন, ওখানেও একটা করে পেজ খুলে দিন তার সম্পর্কে। এবার মজার ব্যাপার জানেন, আপনাকে যদি আমি বলি যে আচ্ছা, গত পরশুদিন যে ব্যক্তিটার সাথে আপনার মিট হয়েছিল, পলিসি করেছেন বা করেননি, আপনি কথাবার্তা বলেছেন, আপনাকে যদি বলা হয় যে সেই ব্যক্তিটার নাম কি, আপনার মনে আছে? নিশ্চয়ই মনে আছে। আচ্ছা, সেই ব্যক্তিটার মোবাইল নাম্বার বের করতে পারবেন? অবশ্যই বের করতে পারবেন। এবার যদি বলি এটা আপনি একটা কাগজে লিখুন, লিখতে পারবেন। এবার যদি বলি যে আচ্ছা, এই ব্যক্তিটার সম্পর্কে যাহা মনে আসিবে তাহা লিখুন, অর্থাৎ যেটা মনে আসবে লিখুন, তখনও লিখতে পারবেন, কিন্তু একটু পাজেলড হয়ে যাবেন। এবার আপনাকে আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি, সেই পয়েন্টে পয়েন্টে লিখতে বললে আপনি লিখতে পারবেন। পয়েন্টগুলো নোট করুন। দেখুন, পরশুদিন ধরা গেল আমি রামপ্রসাদ দাসের সঙ্গে দেখা করেছি। রামপ্রসাদ দাসের পলিসি উনি করেননি, জাস্ট কিছুটা কথাবার্তা হয়েছে। তো রামপ্রসাদ দাসের মোবাইল নাম্বার আমি লিখলাম। এরপর আমি যেগুলো লিখবো, পয়েন্টগুলো লিখুন। এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে তার পার্সোনাল প্রোফাইল। আচ্ছা, আমি 3-4 ভাগে ভাগ করে তার সম্পর্কে যাহা জানো তাহা লিখবো। ঠিক যেমন আমরা যখন কোনো কিছুর রচনা বা আমরা প্রবন্ধ লিখতাম, আমরা কি করতাম? ভূমিকা, বডি ইত্যাদি। যেমন আমরা কোনো প্রাণীর ব্যাপারে প্রবন্ধ লিখতে গেলে আমরা কি করতাম, বা রচনা লিখতে গেলে আগে তাকে দেখতে কেমন লিখতাম, তারপরে তার খাদ্যাভ্যাস, কোথায় থাকে, ইত্যাদি ইত্যাদি লিখতাম না? এখানেও তাই। তাহলে একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল। পার্সোনাল প্রোফাইলে আপনি কি লিখবেন? জাস্ট 1 মিনিট।
I am trying to write it over here. আপনি কি কি লিখবেন? পার্সোনাল প্রোফাইল। সব সময় যে সাজিয়ে লিখতে হবে তা না। আচ্ছা যাক, আমি প্রথমে লিখব এজ, তারপরে প্রফেশন মানে কাজ কি, তারপরে আমি লিখব ম্যারিড কি না, পার্সোনালে কিন্তু টাকা পয়সা কিছু লিখছি না। তারপরে আমি লিখছি চিলড্রেন, তারপরে লিখছি সোল আর্নার কিনা, মানে সে নিজে একাই আর্নিং করে নাকি আমি কত আর্নিং করে লিখছি না। ওকে, এছাড়া লিখছি ডিপেন্ডেন্ট। এই হলো মোর অর লেস। আর একটা হচ্ছে অ্যাড্রেস। পার্সোনাল প্রোফাইল এর সঙ্গে আমি একটু জব প্রোফাইলও লিখতে পারি। পার্সোনাল প্রোফাইল অ্যান্ড জব প্রোফাইল একসাথেই লিখে দিতে পারি। যেমন তার ইনকাম লিখছি না, মানিটারি ব্যাপারটা লিখবো না এখানে। জব প্রোফাইল যেমন রিটায়ারমেন্ট তার কখন হতে পারে এটা আন্দাজ করবেন কত বছর বয়সে, ওকে, ইত্যাদি। আর স্টেবিলিটি, তার যে চাকরি করে বা যে কাজ করে সেটা কতদিন স্টেবল, মানে স্টেবিলিটি আছে কিনা, ইয়েস অর নো, ব্যাস হয়ে গেল। এবার চলে আসুন ফাইনান্সিয়াল প্রোফাইল। কেন লিখছে? এই যে নিড অ্যানালিসিস, এটা গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা মানুষকে চোখের সামনে ছবি আঁকতে পারেন, মানে তার সম্পর্কে ছবি আঁকতে পারেন, তাহলে তাকে নিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। বলা হয় যে কোনো সাবজেক্টকে নিয়ে, মানে কোনো বিষয়কে নিয়ে তদন্ত করতে গেলে, কোনো বিষয়ের উপর সাকসেসফুল হতে গেলে তার সম্পর্কে খোঁজ নিতে হয়। যেমন গোয়েন্দারা করে, যেমন পুলিশ করে, যেমন বিভিন্ন রিসার্চাররা করে। যে জিনিসটা আমাকে সাকসেসফুল হতে হবে, যার উপরে আমাকে কাজ করতে হবে, তার ডিটেলস গুলো আমার চাই, ডিটেলস গুলো। তাহলে ফাইন্যান্সিয়াল প্রোফাইল মানে তার ইনকাম কিরকম, তার ইনকামের গ্রোথ কিরকম, গ্রোথ মানে বছরে কত পার্সেন্টেজ ইনকাম বাড়তে পারে ইত্যাদি। আচ্ছা, তার ব্যাংক ব্যালেন্স যদি জানা যায়, তার এক্সপেন্সেস যদি জানা যায়, মানে পার্সেন্টেজ, যে কত পার্সেন্ট তার 80% টাকা খরচ হয়ে যায় নাকি কতটা কিরকম খরচ হয়। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে যে আদার ইনকাম, মানে তার বাড়িতে আর কেউ ইনকাম করে বা তার অন্য ইনকাম আছে কিনা। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অবশ্যই এলআইসি প্রোফাইল, অর্থাৎ তার এলআইসি আছে কিনা। আর আদার ইনভেস্টমেন্ট যদি জানা যায়, এগুলো কিন্তু জানা খুব কঠিন, তাই এত গভীরে না জানলেও চলবে। ওকে, কিন্তু ওইটুকু জানতেই হবে যে ইনকাম কত, গ্রোথ আছে কিনা, ব্যাংক ব্যালেন্স আছে কি নেই। আর লোন, আরেকটা ব্যাংক ব্যালেন্সের সঙ্গে কিন্তু আরেকটা জিনিস জানা দরকার, লোন যদি জানতে পারেন, লোন ইএমআই কিরকম আছে, এটা একটু জানতে পারলে ভালো হয়। ওকে। আচ্ছা, এখানে যখন চিলড্রেনের ব্যাপারে লিখেছিলাম, সেখানে যদি সম্ভব হয় চিলড্রেনের এজ, কটা বাচ্চা এবং তাদের বয়স, তাহলে আমরা কি পেলাম? ফাইনান্সিয়াল প্রোফাইল। ওকে, ব্যাস আমাদের তার সম্পর্কে ডিটেলস হয়ে গেছে। এরপরে আমার প্ল্যানিং বা আমার স্ট্র্যাটেজি। তাহলে আমার হচ্ছে এখানে আমায় দেখতে হবে নিড কি, তার কি কি নিড, এডুকেশন নিড নাকি লাইফ লং ইনকাম নিড নাকি তার ফান্ড নিড এককালীন, এটা আমি ক্লিয়ার করলাম। এবার আমি কি দেব, পলিসি কি দেব, এবং শুধু পলিসি দেব না, অ্যামাউন্ট তার কি হবে, অ্যামাউন্ট রিটার্ন, এইটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি পলিসিটা কি দেবেন আপনি ঠিক করুন, কারণ পলিসির ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। আপনি উমাং দেবেন না আনন্দ দেবেন না উৎসব দেবেন, কি দেবেন, বা দুটো আমি দেখাবো। এটা মানে কি দেবো বলতে নিড বেস্ট, নেবে তো সে। আর রিটার্ন অ্যামাউন্ট অ্যান্ড টাইম, অর্থাৎ কত বছর পরে, ধরা গেল আমি তাকে 16 বছর পরে দেব এবং অ্যামাউন্ট দেব 30 লাখ। আপনাদের প্রত্যেককে বলবো অ্যামাউন্টটা 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি এরকম ভাবুন যে আমি তাকে রিটার্ন দেব। যদি এটা না ভাবতে পারেন তাহলে প্রিমিয়াম সাইজ কিন্তু বাড়বে না। আমি যেটা তৈরি করছি জমি তৈরি করছি, আমি যেটা তৈরি করছি বীজ তৈরি করছি। যদি জমি আর বীজ ভালো না হয় তাহলে আপনি কিছুতেই ভালো কাজ করতে পারবেন না। তাহলে জমি, আপনার জমি কারা? প্রসপেক্ট। বীজ কোনটা? এই যে প্ল্যানিং, এটা হলো বীজ। এই প্ল্যানিং এর বীজটাই তো আপনি কাস্টমারের মাথায় ঢোকাবেন। তাহলে কি বললাম? জমি কারা? কাস্টমার, প্রসপেক্ট। বীজ কোনটা? প্ল্যানিং।
যারা এটা পর্যন্ত বুঝতে পারলেন, মানে এখনো পর্যন্ত এই দুটো কথা বুঝতে পারলেন যে জমি খেয়ে আর প্ল্যানিং কি, তারা অবশ্যই চ্যাট বক্সে লিখুন কমা দিয়ে। অর্থাৎ জমিটা কোনটা আর বীজটা কোনটা লিখুন, উত্তরটা লিখুন কমা দিয়ে লিখুন। কেন বলছি, আপনি শুনছেন কিনা, বুঝছেন কিনা, ফলো করতে পারছেন কিনা আমি বুঝতে পারবো যদি আপনি চ্যাট বক্সে লেখেন। তো এই পর্যন্ত গেলেই কিন্তু আমরা মোরালেস একটা মানুষের প্রায় প্ল্যানিং করে ফেলেছি, প্রায় প্রায়। এবার আপনি অবশ্যই আরেকটা জিনিস দেখতে পারেন, সেটা যে প্রিমিয়াম ইয়ারলি কত আসছে এবং ডেলি কত আসছে। এই জায়গাটা আপনি ভেবে নেবেন, এটা সেই দিন করতে হবে না, যেদিন তার বাড়িতে যাবেন সেই দিন যাওয়ার আগে রেডি করে নিন এই অংশটা। এই পুরোটাও তার যাওয়ার আগেও করে নিতে পারেন, বা হয়তো এগুলো আগে করে রাখলেন, এই অংশটা শুধু আপনি যাওয়ার আগে করে নিলেন। ওকে, আপনি দেখবেন কতটা রেডি, হাউ মাচ রেডি, ইউ আর ভেরি রেডি। আর এইটুকু হয়ে গেলেই আপনার নিড অ্যাসেসমেন্ট আর আলাদা কোনো বুদ্ধি লাগবে না। কি বললাম, নিড অ্যাসেসমেন্ট কি, আন্ডারস্ট্যান্ড দ্য কাস্টমার্স নিডস অ্যান্ড পেন পয়েন্টস। আপনি যখন তার ব্যাপারে ভাবছেন তখন তো আপনি এগুলোই ভাবছেন যে দেখুন, সরি, এক মিনিট, এইটাকে আমি কপি করে নিয়ে গ্রুপে দিয়ে দিচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ডে আর দেখা যাচ্ছে না। আপাতত যারা দেখতে পেলেন তারা ছবি তুলে নিতে পারেন, কারণ এটা আমি যখন এখানে ফেলে দেবো আর দেখতে পাবেন না, মানে একটু অফ হয়ে যাবে। তবু দেখা যায় যাতে আমি তার ব্যবস্থাও করে দিচ্ছি না। এবার দেখা যাবে সম্ভবত। ওকে, কিছুটা দেখা যাবে। আমি এমডিআরটি গ্রুপে এটাকে ফেলে দেবো। ওকে, তো আপনি বুঝতেই পাচ্ছেন যে কাস্টমারের নিড, তার পেন পয়েন্টস, এই যে এখানে বলা হচ্ছে কাস্টমারের নিড, তার পেন পয়েন্টস, তার এইগুলো যে বুঝবেন, নিড আর পেন পয়েন্টস মানে তার কি প্রয়োজন, তার মানে ভয় কি, সে তার পেন পয়েন্টস কি, এটা যে বুঝবেন না, এটা বুঝবেন কোত্থেকে, এই এই জায়গাগুলো থেকে। এই যে তার প্রোফাইলটা জানেন, তার বাচ্চা আছে কিনা জানেন, তার লোন আছে কিনা জানেন, তার ইনকাম কেমন, তার চাকরি কতদিন চলবে, এখান থেকেই তো বুঝে যাবেন। বাকিটা কোথায় বুঝবেন, কাস্টমারের বাড়িতে গিয়ে। যদি বাড়িতে বসে সব বুঝে যেতেন তাহলে তো কাস্টমার বাড়িতে যেতে হতো না। আবার এটাও ঘটনা, আমি যদি কাস্টমারের বাড়িতে গিয়ে সব বুঝতে যাই তাহলে কিন্তু আমার সব বোঝা হবে না। তাই বারবার মনে রাখবেন, কিছু কাজ বাড়িতে, কিছু কাজ কাস্টমারের বাড়িতে গিয়ে করলে তবেই কিন্তু রেজাল্ট আসবে। আপনি যদি ভাবেন কিচ্ছু না, আমি একটা ব্যাগ নিয়ে বেরিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলতে বলতে যেমন বুঝবো আমার ঝুলিতে 3টে পলিসি আছে, উৎসব, উমং, লাভ, আমি বিক্রি করে দেবো, এমন করলে একদমই এমডিআরটি হতে পারবেন না। নির্দিষ্ট করে রাখুন বাড়িতে কিছু কাজ, আর তার বাড়িতে গিয়ে কিছু, বাড়িতে কাজটা করে রাখলে তার বাড়িতে গিয়ে 5 মিনিটে আপনি সব বুঝে যাবেন যে ওনাকে আমি যে পলিসিটা ভেবে এসেছি সেটা দেয়া যাবে কিনা, যা ভেবে এসেছি ওর থেকে বড় বিক্রি করব কিনা, ইত্যাদি ইত্যাদি। এই ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা তো আমি আগেই বলে দিয়েছি, এইটা হচ্ছে আসল ব্যাপার, যে আমি ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা বুঝে নেব। তো চলুন আমি আবার এর পরের পয়েন্টে চলে যাব, কিন্তু তার আগে একবার দেখে নিই যে চ্যাট বক্সে আপনারা কে কি লিখেছেন। চ্যাট বক্সে আপনারা কে কি লিখেছেন। ধন্যবাদ, আপনারা ওয়াই লিখেছেন। এবার উত্তর, বিমল বাবু লিখেছেন প্রসপেক্টিং প্ল্যানিং, ঠিক। প্রসপেক্ট, ওই যে খাতা তৈরি করা, ওটা হচ্ছে জমি তৈরি করা। আপনি জানবেন ওই খাতাটাই আপনাকে এমডিআরটি করবে। আপনি জানবেন ওই খাতাটাই আপনার কোটি টাকার খাতা। শুধু এই বছর এমডিআরটি করবেন, ওই খাতা থেকে পরের বছর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে চুটিয়ে ব্যবসা করবেন। একটু খাটতে হবে। আমরা শুধু দুঃখ করার জন্য যত খাটি, লিস্ট করার জন্য অত খাটি না। দুঃখ করে কি লাভ, যখনই দেখবেন হচ্ছে না সেটব্যাক, খাতা পেন নিয়ে বসে যাবেন, প্রথম প্ল্যানিং করবেন, তারপরে খাতায় নাম লিখবেন, ব্যাস এই দুটো কাজ শিখিয়ে দিলাম সারা জীবনের জন্য। দেখবেন পজিটিভ হয়ে যাবেন। যখনই কাজ হচ্ছে না আগে প্ল্যানিং করবেন যে বড় কাজ করব, আমি 1 সপ্তাহে ভালো কাজ করবো, 1 সপ্তাহে 3 লাখ টাকা ইনকাম করব। তো কিভাবে করা যেতে পারে, কটা পলিসি সেল করতে হবে, আচ্ছা বড় বড় সাইজের, কটা বড় কটা ছোট, প্ল্যানিং করে নেবেন। আর খাতা খুলবেন, আমি কজনের নাম লিখে নেবো, আগেই লিখে নেবো, এই 10 জন, 20 জন, 25 জন। যখনই না মানুষের নাম পেয়ে যাবেন না, আপনার ব্রেন
আপনার ব্রেন বলে দেবে তাকে কি বলতে হবে, কি করে অ্যাপ্রোচ করব, কি করে মিট করব, কি বাহানা করব। আর আমরা যদি বসে বসে ভাবি হবে না হবে না হবে না, হবে কি করে? আপনাদের প্রত্যেকের মধ্যে পোটেনশিয়ালিটি আছে, টু বিকাম এমডিআরটি, টু বিকাম সিওটি, টু বিকাম টিওটি। একবার ভাবুন তো, এমডিআরটি যদি না হন তাহলে সিওটি কবে হবেন? আর যদি বছরের পর বছর এমডিআরটি থাকেন, তাহলে তো আমি বলবো আপনার যোগ্যতার দামটা কি হলো? বছরের পর বছর কেন এমডিআরটি আছেন, ওয়াই? আপনি এমডিআরটি হয়েছেন মানে 99% এজেন্টকে পিছনে ফেলে দিয়েছেন। এবার তো মাত্র এই 1%-এর মধ্যে লড়াই। এই 1%-এর মধ্যে লড়াইটা করছেন না কেন, ওয়াই নট? আপনাদের এটাই বলবো, যারা এমডিআরটি আমার কোর্সে আছেন তাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, পরের বছর তো সিওটি হতেই হবে, এবছরও আপনি একবার ট্রাই তো করুন যে এই 2 মাসে 3 মাসে কতটা কাজ করা যায়। ফেলে রাখবেন না, পরের বছরের জন্য ফেলে রেখে কি হবে? পরের বছর আবার করবেন না। আপনি এই 3 মাসে ধরুন আপনি ফার্স্ট এমটিআরটি করে ফেলছেন, করার পরে 1 মাস হাতে টাইম আছে, আপনি আরো ব্যবসা করতে থাকুন, কোনো অসুবিধা নেই। একটা জিনিস করতে পারেন, কোয়ার্টারলি করুন, মান্থলি করুন প্রিমিয়াম গুলো, যাতে করে পরের বছর বেশি রেজাল্ট আসে, কিন্তু আপনি বসে থাকবেন না। ডবল এমডিআরটি করবেন, ডবল এমডিআরটি চেষ্টা করলে, ভাগ্য খুলে গেলে ট্রিপল এমডিআরটি করে সিওটি হতে পারবেন। যারা আমার কোর্সে এমডিআরটি আছেন তাদের জন্য বললাম, কি বললাম, ডু নট লিভ ইন কমফোর্ট জোন। কমফোর্ট জোনে বাস করবেন না। যারা এমডিআরটি করছেন না তারাও মনে করছেন আমি এই বেশ ভালো আছি, এই জাস্ট শুনছি। শুনছেন কেন? করছেন না কেন? করতে গিয়ে বাধা, বাধা নিয়ে ভাবছেন কোথায়? কাকে ভাবছেন, কাকে ভাবাচ্ছেন, কাকে প্রশ্ন করছেন? ধন্যবাদ, আপনারা অনেক কয়েকজন দেখছি লিখে পাঠিয়েছেন আই ওয়ান্ট টু বিকাম এমডিআরটি, খুব ভালো লাগছে। কতটা তৎপর হচ্ছেন আপনি, হাউ মাচ, কতটা ছটপট করছেন আপনি এমডিআরটি করার জন্য, এটা কিন্তু দেখার জিনিস। আমি এরপর প্রশ্ন উত্তরেও যাব, আর প্রসপেক্টিং অবজেকশন হ্যান্ডলিং এর কয়েকটা জিনিস ছোট ছোট করে দেখিয়ে দেবো। আর তার আগে একবার আমি জাস্ট দেখিয়ে দিই যে এমডিআরটি 2026-এর যে কোর্স, এই কোর্সটা শুরু হবে কিন্তু জানুয়ারি মাস থেকে। কিন্তু এখন থেকে যদি আপনি এমডিআরটি 2026 কোর্সে জয়েন করেন, তাহলে কিন্তু আপনি একটা বিরাট ডিসকাউন্ট পাচ্ছেন। সেই ডিসকাউন্টটা আপাতত দেখিয়ে দিই। দেখুন, ডিসকাউন্টটা এভাবে রাখা হয়েছে যে 6টি কিস্তি, 3টি কিস্তি, 2টি কিস্তি এবং ওয়ান টাইম, এককালীন। যদি এটা বুঝতে অসুবিধা হয় এই চারটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আরো সহজ। 6,000 টাকা করে 6 মাস, অথবা 11,499 টাকা করে 3 মাস, অথবা 16,499 টাকা করে 2 মাস, অথবা 31,999 টাকা করে এককালীন। এবং সেক্ষেত্রে আপনি প্রায় 70 to 75% আপনি অফার পেয়ে যাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই এমডিআরটি কোর্স করবেন কেন? যদি এটা আপনার প্রশ্ন হয়, আমি দু একটা কথা আপনাদের বলবো। বাকি কি কি অফার পাচ্ছেন, এক্সট্রা বেনিফিট কি পাচ্ছেন, আমি আপনাদের, আমাকে ফোন করলে আমি বলে দেবো, কারণ ওই নিয়ে আমি এখানে সময় নষ্ট করব না। কারণ এই এমডিআরটি কোর্সে জয়নিংটা না, যদি ভাবেন এটা স্যারের চাহিদা, অবশ্যই দেখুন আমার কোর্স যত মানুষ বেশি করবে আমার ভালো লাগবে, কিন্তু একমাত্র আমারই চাহিদা এমন নয় কিন্তু। যেমন একজন রেস্টুরেন্টে যখন আমাদেরকে ডাকে, তখন অনেক সময় আমাদের খিদে না থাকলে আমাদের মনে হয় এটা ওর খদ্দেরের জন্য আমাকে ডাকছে। কিন্তু যখন আমাদের খিদে থাকে না, তখন আমরা নিজেরা রেস্টুরেন্টের লোক ডাকলে খুশি হই। তো আমরা রেস্টুরেন্ট নই, আপনিও খদ্দেরও নন, আপনি ক্রেতাও নন, আপনি একজন স্টুডেন্ট, আপনি একজন এমডিআরটি প্রসপেক্ট। কিন্তু যদি আপনার ভাবনাতে এরকম থাকে যে স্যার কেন বারবার এমডিআরটি কোর্সে জয়েন করতে বলে, সেই জায়গায় আমি দু চারটে কথা বলবো। আমাদের প্রথম, আমরা
খরচ করতে ভয় পাই, এর কারণ আছে। এর কারণটা কোনো খারাপ কারণ না। কারণ হচ্ছে আমরা বেশিরভাগ মানুষ আমরা মধ্যবিত্ত। আমাদের 200-300 টাকা পর্যন্ত ঠিক আছে। 1,000 পেরিয়ে গেলেই আমাদের একটু কষ্ট হয়। মানে কেন দেব? এই প্রশ্নটা চলে আসে। কেন খরচ করব? এটা শুধু ট্রেনিং এর জন্য না, সব জায়গায়। আবার কিছু, কিছু ক্ষেত্র আছে যেখানে কিন্তু আমরা 10,000 বাজেট করে গিয়ে 20,000 বেমালুম কিনে ফেলতে পারি। এটা আমাদের ইচ্ছার জিনিসগুলো, যেগুলো আমাদের খুব স্বপ্নের জিনিস। ফোন, টিভি, ফ্রিজ, এগুলো আমরা বাজেট কন্ট্রোল করি না। কিন্তু বাজেট নিয়ে কখন ভাবি? যখন ভালো জিনিস কিনে খেতে হবে, যখন ভালো কিছু করতে হবে, আর যখন আমরা ট্রেনিং নেব, নিজের জন্য কিছু করব, তখন খুব ভাবি। আচ্ছা, এই জায়গায় কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে ট্রেনিং এ বিনিয়োগ করাটা আসলে একটা ইনভেস্টমেন্ট। তো পৃথিবীতে আপনি বহু মানুষকে ইনভেস্টমেন্ট করতে দেখছেন। ইনভেস্টমেন্ট বিভিন্ন জায়গায় করা যায়। কেউ জমি কিনে রাখতে পারে, সোনা কিনে রাখতে পারে। এখন সোনার দাম বেড়ে গেছে, অনেকে বলতে পারে কিনে রাখলে কি ভালোই না হতো। কেউ মানে সেভিং স্কিমে ইনভেস্ট করতে পারে, কেউ ইনভেস্টমেন্ট স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারে। কিন্তু মনে রাখবেন, সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট কোনটা জানেন? যখন কেউ নিজের জন্য কোনো ইনভেস্ট করে। কেন? কারণ অন্য জায়গার ইনভেস্টমেন্ট আজ আছে, কাল নাও থাকতে পারে। আমরাই খরচ করে ফেলতে পারি সেটা, আমরা নষ্ট করে ফেলতে পারি, মার্কেটে নষ্ট হতে পারে। ইনভেস্টমেন্ট অন্যভাবে নষ্ট হতে পারে, কিন্তু নিজের ওপর ইনভেস্টমেন্ট কিন্তু কখনো নষ্ট হয় না। এবং জীবনে যারা আঘাত খেয়েছেন তারা জানেন, সব কিছু নষ্ট হলেও আবার মাথা তুলে উঠে দাঁড়াতে পারা যায় যদি নিজের হিম্মত থাকে আর নিজের স্কিল থাকে। তাহলে স্কিলের জন্য ইনভেস্টমেন্ট করা দরকার, নলেজের জন্য ইনভেস্টমেন্ট করা দরকার, মোটিভেশনের জন্য ইনভেস্টমেন্ট করা দরকার, গাইডেন্সের জন্য ইনভেস্টমেন্ট করা দরকার। এখন প্রশ্ন হচ্ছে, এমডিআরটি হতে গেলে কি গাইডেন্স দরকার না দরকার না? দেখুন, একা একা বড় পথ অতিক্রম করা যায়, কিন্তু এভারেস্ট জয় করতে গেলে পাশে কিন্তু তাকে শেরপাদের সাথে নিয়ে যেতে হয়। তেমনি আমি আপনার শেরপা ভাবতে পারেন, একজন গাইড, একজন হেল্পার। আপনার ডিও কিন্তু, আপনার সিএলআও কিন্তু একজন হেল্পার। আপনার বাড়ির মানুষ, তারাও কিন্তু হেল্পার বা মেন্টার। কাজ কে করবে? নায়ক বা নায়িকা কিন্তু আপনি। আপনাকে হেল্প করার জন্য মানুষ চাই। কেউ আপনাকে মোটিভেট করবে, কেউ আপনাকে কোচিং দেবে, কেউ আপনাকে মেন্টারিং দেবে, কেউ আপনাকে নিত্য নতুন আইডিয়া দেবে, কেউ আপনাকে সেলসের বিভিন্ন টেকনিক শেখাবে এবং মার্কেটিং এর টেকনিক শেখাবে। সবচেয়ে বড় কথা, নিয়মিতভাবে যাতে করে আপনি এমডিআরটি ফোকাস ট্র্যাকে থাকেন, সেটা দেখাবে। আর এটা দেখায় আমাদের এমডিআরটি প্রিমিয়াম গাইড মেন্টারিং ট্রেনিং কোর্স। কারণ অন্য যে কোনো অনলাইন ট্রেনিং কোর্স আমাদের যেগুলো আছে বা অন্যদেরও, সেখানে শুধুমাত্র লাইভ ক্লাস করা হয়, বড় জোর ভিডিও রেকর্ডিং দেওয়া হয়। কিন্তু আমাদের এখানে যেটা বাড়তি সুবিধা এবং সবচেয়ে বেশি বড় সুবিধা, সেটা হচ্ছে প্রতিটা এজেন্ট বন্ধু যারা আমাদের এই কোর্স করছেন বিগত 6 বছর ধরে, তারা কিন্তু বিভিন্ন সময়ে এবং সাপ্তাহিকভাবে আমাকে ফোন করে। এই ফোনে যে স্পেশাল মেন্টারিং পাওয়া যায়, তার প্রবলেম এরিয়াগুলো যে কাটে, তার মেন্টাল প্রবলেমগুলো কাটে, তার নতুন দিশা পায়, সে যে বিভিন্ন প্রশ্নের উত্তর পায়, এর গুরুত্ব কিন্তু অপরিসীম। আর এটা কিন্তু এই কোর্স ছাড়া কোনোভাবেই পাবেন না, কারণ এটা এই কোর্সের স্পেশালিটি। এছাড়াও আরো কিছু বাড়তি সুবিধা আছে যেগুলো আপনি জানতে পারবেন। বাই দা বাই, সারা বছরে 36,000 টাকা খরচ করা মানে বিরাট কিছু মনে করলে বিরাট কিছু, কম কিছু মনে করলে কম কিছু। আমি বলবো বিরাট কি কম ভাবার দরকার নেই। আপনি এটা মাথায় রাখুন যে এখানে 36,000 টাকা এবং সপ্তাহে 2 দিন ক্লাসের যে সময়, দুটো বিনিয়োগ করছেন, শুধু টাকা না। এর বিনিময়ে আপনি আপনার ইনকাম লেভেলকে কতটা বাড়াতে পারবেন, এমডিআরটি হতে পারবেন, বা কোনো কারণে যদি না হতে পারেন কতটা বেনিফিট পাবেন, এইটাই আপনাদের বলবো। তার জন্য আপনি আমাদের এমডিআরটি কোর্সে জয়েন করার ব্যাপারে যা কিছু প্রশ্ন আছে আমাকে করুন, বা রিনুয়াল করার ব্যাপারে আমাকে প্রশ্ন করুন। এখন না, আলাদা করে আমাকে কালকে ফোন করবেন বা আজকে রাত্রে ট্রেনিং এর পর। তো চলুন, এবার আমার অধিককার যা বলার বলা হয়ে গেছে, এবার আমি পরের স্লাইডে আসি। এবার চলুন যে আমরা পরের স্লাইডে কি দেখতে চলেছি। গোল সেটিং, এটা আমি প্রথমেই করে দিয়েছি। হ্যাঁ, এইখানে কিন্তু একটা প্রশ্ন, রিয়েলিস্টিক মেজারেবল গোল। আমি এটা করেছি সেটা কিন্তু একটা আরবিটারি গোল।
যে প্রত্যেককে আমি 78খানা বা 80খানা পলিসি বিক্রি করতে বলছি, প্রত্যেককে আমি 36,000 টাকা করে প্রিমিয়াম আনতে বলছি, কিন্তু রিয়েলিস্টিক গোল কোনটা হবে? কেউ আছেন যিনি 36,000 টাকা আনতে পারবেন না, কেউ আছেন এর থেকেও বেশি আনবেন, কেউ আছেন 36,000ও আনতে পারবেন না, আবার 78টা পলিসিও করতে পারবেন না। আচ্ছা, একটা জিনিস বলুন তো, যদি 36,000ও আনতে পার হেড 36,000 টাকা প্রিমিয়াম আনতে পারলেন না এবং 78খানা পলিসিও করতে পারলেন না, তিনি কি এমডিআরটি হতে পারেন? হতে পারে। কিভাবে? তাকে কিন্তু একেবারে ভাবতে হবে যে এর মধ্যে কোনটা আমি পারবো না। 78টা পলিসি পারবো না, নাকি 36,000 সত্যি পারবো না, একটা যে কোনো পারতে হবে। তো চলুন, তিনি যদি ভাবেন যে আমি 78টা পলিসি করতে পারবো না স্যার, তাহলে আপনাকে বলবো আপনি 36,000 না, আপনি এটাকে 60,000 টাকা অ্যাভারেজ প্রিমিয়াম করুন, তাহলেও কিন্তু আপনি মোরললেস এমডিআরটি করে ফেলুন। এবার যদি বলেন 60,000 টাকা আমি কি করে করব, তখন আপনাকে বলবো যে 1,00,000 টাকার প্রিমিয়ামের আপনাকে 4টে পলিসি, সরি, আপনি কটা পলিসি করবেন দেখুন। 60,000 টাকা আপনার 7,00,000 টাকা, 7 লাখ আনতে হবে, তার মানে 12টা, 12টা পলিসি করতে হবে। না তাই কি? না, ভুল বলছি। 7 লাখ আনতে হবে না, আপনাকে 7 লাখ কমিশন আনতে হবে। তার মানে মোরাললেস আপনাকে প্রায় 40টা, সরি, 40টা পলিসি করতে হবে। তাহলে 1,00,000 টাকা প্রিমিয়ামের আপনাকে 4টে, 2 লাখ টাকা প্রিমিয়ামের আপনাকে 4টে পলিসি বিক্রি করার টার্গেট নিতে হবে। যদি এটা নেওয়া যায়, দেখা যাক কি হয়। তাহলে 2 লাখ টাকায় 4টে হলে 8 লাখ, 1 লাখ টাকায় 4টে হলে 4 লাখ, অর্থাৎ আমি 12 লাখ টাকা প্রিমিয়াম আনলাম। এর 25%, মানে আমি মোটামুটি 4 ভাগের 1 ভাগ, 3 লাখ টাকা আমি এখান থেকে নিয়ে চলে এলাম। এরপরে পড়ে রইল 4 লাখ। 4 লাখ কিন্তু আমার এই 3টে পলিসি, আমার 8টা পলিসি বিক্রি হয়ে গেছে, 32টা পলিসি থেকে আমাকে 4 লাখ আনতে হবে। এবার কিন্তু একটু সহজ হয়ে গেল। ইয়েস, 32টা পলিসি থেকে আমার 4 লাখ আনতে গেলে আমার সহজ হয়ে গেল, বা এতটাই সহজ হয়ে গেল, আমাকে আর 32খানা পলিসি হয়তো করতে হবে না, কারণ এরপরে আমাকে 4 লাখ কমিশন আনতে হবে। সরি, 4 লাখ কমিশন আনতে গেলে আমাকে 4 4 এ 16 লাখ প্রিমিয়াম আনতে হবে, 32টা পলিসি করতে হবে, এবার 25,000 করে আমাকে প্রিমিয়াম আনতে হবে। অর্থাৎ এখানে আপনাকে রিয়ালিস্টিক গোল ভাবতে হবে। এটা একটু হিসাব করে নেবেন যে কিভাবে করা যায়। অর্থাৎ যদি দেখেন আমি অনেক এনওপি করতে পারবো না, তাহলে আপনাকে কয়েকটা পলিসি বড় সাইজের আনতেই হবে। তার জন্য কি করতে হবে? এইচএনআই মার্কেটিং করতে হবে। এইচএনআই মার্কেটিং কিভাবে করবেন আমি 2 4টে টিপস অবশ্যই দেব। তো চলুন, এরপরে আমি আরো কয়েকটা টিপস দেব। জাস্ট 1 মিনিট লিখে রাখুন, আমি টিপস গুলো দিতে থাকছি। পাওয়ার অফ রেফারেল, রেফারেল নেয়ার পদ্ধতি, অর্থাৎ আপনাকে রেফারেন্স নিতে হবে। অর্থাৎ আজ থেকে শুরু করুন বা কাল থেকে শুরু করুন, প্রতিদিন আপনি 3 থেকে 4 জনকে ফোন করুন যেখান থেকে রেফারেন্স চাইবেন, যে স্যার আপনার পরিচিত এমন 2জন ব্যক্তির সঙ্গে আমার একটু পরিচয় করে দিন। তার আগে বলবেন স্যার আমাকে একটা হেল্প করতে হবে, আজকে আমি একটা অন্য কারণে আপনাকে ফোন করেছি। কি বলবেন? আপনাকে আজকে আমি একটা অন্য কারণে ফোন করেছি, আমাকে একটু হেল্প করতে হবে। বলবেন তাকে, কি হেল্প? স্যার আমি একটা আন্তর্জাতিক খ্যাতির জন্য লড়াই করছি, এবং আমি যে প্রজেক্টটা নিয়েছি এটা আমার আর কয়েকদিনের মধ্যে আমার বিজনেস ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে, আর তার মধ্যে মাত্র কয়েকটা বাকি আছে। কয়েকটাই বলবেন, অনেক বাকি আছে, আমি খুব বিপদে আছি, এটা বললে মানুষ হেল্প করে না। কি বলবেন? অল্প কয়েকটা বাকি আছে, আপনার সাহায্য পেলে আমি কিন্তু এগিয়ে যাব। স্যার আপনার যে সাহায্যটা দরকার, সেই সাহায্যটা আপনি তখনই করবেন যখন আপনার আমাকে বিশ্বাসযোগ্য মনে হবে। তো আপনার যদি আমাকে বিশ্বাসযোগ্য মনে হয়, তাহলে আপনার আত্মীয়, বন্ধু বান্ধব, পরিচিত কারো থেকে কারো নিশ্চয়ই ছোট বাচ্চা আছে, আপনি সেরকম 2টো ফ্যামিলির সাথে আমার একটু পরিচয় করে দেবেন। আমার কাজ হচ্ছে শুধু তাদের কাছে যাব, হ্যাঁ, আপনার সূত্র ধরে, এবং আমি তাদেরকে সুন্দর কয়েকটা প্ল্যান বা একটা কি দুটো প্ল্যান আমি দেখাবো। কেন দেখাবো? তাতে তাদেরও উপকার। কারণ বাচ্চাদের মানুষ করতে গেলে, তাদের ভবিষ্যৎ তৈরি করতে গেলে অনেকেই কিন্তু সঠিক এলআইসি পলিসি খুঁজে বেড়াচ্ছে,
কিন্তু অনেকে পাচ্ছে না, অনেক সময় এজেন্ট ভুল বলছে বা মিথ্যা বলছে। আপনার যদি আমাকে বিশ্বাস থাকে, আপনি আমার সাথে পরিচয় করুন, আমি কিন্তু কাউকে জোর করব না, আমি তার কাছে যাব এবং আমি তাকে দেখাবো। স্যার, দুটো পলিসি হোল্ডার, দুটো ব্যক্তি যাদের বাচ্চা আছে। আর যদি আপনি আমাকে আরেকটু হেল্প করতে চান, আমি এমন দুটো ব্যক্তিও আপনার থেকে চাইবো যাদের ইনকাম আছে কিন্তু পেনশনের ব্যবস্থা নেই। তার বয়স কম হোক, পেনশন আজকে 0 বছর বয়স থেকে আমাদের একটা ইনকাম গ্যারেন্টি পলিসি চলে এসছে। বাচ্চাদের ওপরও এমন পলিসি আছে যেটা কিন্তু 18 বছর বয়স থেকে সারা জীবন টাকা পাবে। আবার কম বয়সী ছেলে মেয়ে তারা সারা জীবন টাকা পাবে, মাঝবয়সী মানুষ তারা সারা জীবন টাকা পাবে, আবার 60 বয়সী মানুষ, 60 বছর বয়সী তারাও পাবে। তাহলে আপনি এমন ব্যক্তিকে দিন যাদের হয় বাচ্চা বা সে নিজে সারা জীবন টাকার সংস্থান এলআইসি থেকে করতে পারবে, আর মাত্র 6 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর যেটা চাইবে তত বছর সে দেবে টাকা। স্যার, কেউ না কেউ আছে। আপনি তখনই দেবেন যখন আপনার আমাকে ভালো লাগবে। এই কথাগুলো কি বলা যায় না যায় না? আপনি আমাকে লিখুন, এখনই লিখুন চ্যাটে। বলা যায় কি যায় না, ইয়েস না নো, লিখুন আগে। দেখুন, অ্যাক্টিভিটিস আপনারা খুব কম করেন, তার জন্য কিন্তু অনেকের কাজ হয় না, যারা করেন তাদের কাজ হয়। লিখুন, করা যায় কি, এই কথাগুলো বলা যায় কি বলা যায় না বলুন? বলা যায় তো। এইবার একটা জিনিস লিখুন তো, এটা কি রোজ আপনি তিনজনকে বলেন? তিনজনকে, যদি তিনজনকে রোজ বলেন তাহলে ইয়েস লিখুন, না বলেন এন লিখুন। নিজের কাছে নিজের কিন্তু ছলচাতুরি করে এগোতে পারবেন না। যদি এন হয় তাহলে জানবেন আপনার জন্য সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ যে বিশ্বজিৎ বাবু ইয়েস লিখেছে, তাহলে বিশ্বজিৎ বাবু সুবর্ণ সুযোগ উনি তুলে নিয়েছেন। কিন্তু ওনাকে আমি বলবো 4 জনের জায়গায়, 3 জনের জায়গায় এরপর থেকে 5 জনকে বলুন। আর যারা এন লিখছেন তারা অবশ্যই 3 জনকে বলুন কাল থেকে। বিমল বাবু ইয়েস লিখেছেন, আমাদের সুব্রত মজুমদার বাবু আমার অনেক পুরানো লাইভ মেম্বার, উনি উনি ইয়েস লিখেছেন, ধন্যবাদ, খুব ভালো। যারা রোজ এটাকে অভ্যাসে পরিণত করেছেন না, তার ফলাফল কিন্তু পাবেন। আর যারা এখনো করেননি তাদের কাল থেকে শুরু, কাল থেকে শুরু। আপনি একটা হিসাব করুন তো, প্রতিদিন যদি আপনি 3টে মানুষকে 4টে করে লোকের নাম দিতে বলেন, তাহলে 12টা লোকের নাম চাইছেন। 1 সপ্তাহে, বা আমি 30 দিনেই ধরছি, 30 দিনে আপনি 360টা মানুষের নাম চাইছেন, তাই কি না? 360টা মানুষের নামের জায়গায় 100টা পাবেন, শিওর পাবেনই। একবার দুবার ফোন করে চাইতে হবে। 100টা মানুষের নাম পেলে কি হয় জানেন? রেফারেন্স কেন আমি বারবার বলি, একবার শিখিয়ে দিই কেন বলি। আপনি আপনার পরিচিতর কাছে গিয়ে, আপনার নিজের পরিচিতর কাছে গিয়ে বিজনেস কটা তুলতে পারে জানেন? প্রত্যেক 10টায় 3টে। কিন্তু একটা রেফারেন্সের কাছে গিয়ে কত তুলতে পারে জানেন? প্রত্যেক 10টায় 5টা। এটা প্রথম সুবিধা রেফারেন্সের মাধ্যমে। আচ্ছা, আপনি একটা নিজের পরিচিত ব্যক্তির কাছে গিয়ে অ্যাভারেজ প্রিমিয়াম কত আনছেন? যেমন আনছেন 12,000, 15,000, 20,000। আপনি কি জানেন যে রেফারেন্সের কাছে গেলে আপনার এই অ্যাভারেজ প্রিমিয়ামটা বেড়ে যাবে? একদম বাড়বে। দুটো কারণ আছে, কি জানেন? আমরা না বাড়ির পাশের মুদিখানা দোকানে বড় জোর কিনি, কিন্তু বাড়ির পাশের ইলেকট্রনিক্স দোকান থেকে আমরা টিভি ফ্রিজ কিনি না। বড় জিনিস, দামি জিনিস, দীর্ঘমেয়াদী জিনিস আমরা সব সময় দূরে গিয়ে কিনতে পছন্দ করি, কারণ আমাদের মনে হয় দূরের জিনিসটা অনেক ভালো। ঠিক সেরকম একটু কারো মাধ্যম দিয়ে পাওয়া এজেন্টের কাছে, মানে রেফারেন্সের মাধ্যমে পাওয়া এজেন্টের কাছে কিন্তু মানুষ সব সময় বেশি পলিসি কিনতে চায় এবং অ্যামাউন্ট বেশি করতে চায়। বেশি কেন কিনতে চায়? কারণ তার একটা বিশ্বাসযোগ্যতা, তো নিজে, আমি নিজে একে পছন্দ করছি, সেখানে কিন্তু একটু খটকা থেকে যায়, আমি ঠিক পছন্দ করছি তো। কিন্তু রামবাবু আমার বন্ধু, তিনি একে পছন্দ করে আমাকে রেকমেন্ড করেছেন, আমার কিন্তু সন্দেহ কম থাকবে। ভেবে দেখুন, একবার ভাবুন, ভালো করে ভাবুন। আপনি ধরুন একটা পাত্রপাত্রী যখন আমরা দেখি না বিয়ের জন্য, অনেক বাবা মা দেখবেন নিজে চয়েস করলো, সবসময় সন্দেহ করে যে ঠিক চয়েস করলাম কি, ঠিক চয়েস করলাম কি। কিন্তু দুটো লোক বলে দিল হ্যাঁ একদম দারুণ পাত্র, মানে কারা বললো? তার পরিচিত লোক, তার, সে যাকে বিশ্বাস করে এমন কোন লোক বলে দিল যে খুব পরিচিত পাত্র, তখন কিন্তু তার নিজের সন্দেহ কেটে যায়। এটা হয় কি হয় না? যদি মনে করেন হয়, তাহলে লিখুন চ্যাট বক্সে ইয়েস ওয়াই লিখুন।
তাহলে বুঝতে পারবেন আপনি শুনছেন। এর মানে কি জানেন? এর মানে বুঝতেই পারছেন যে ডিরেক্ট আপনি যার কাছে যাচ্ছেন না, সে আপনার ওপর যত না বিশ্বাস করবে, ঘুরিয়ে যার কাছে যাচ্ছেন। ধন্যবাদ, আপনারা অনেকেই ইয়েস লিখছেন, মানে দারুণভাবে শুনছেন, খুব ভালো লাগছে। এবার একবার লিখুন যে এখনো পর্যন্ত ট্রেনিংটা কেমন লাগছে। যদি খুব ভালো লাগে ই, এক্সেলেন্ট। তার থেকে একটু কম ভালো লাগে ভিজি। তার থেকে কম ভালো লাগলে জি। আর তার থেকে কম ভালো লাগলে পুই। দেখুন কিছু না, এমডিআরটি কিন্তু শুধু সেলস না। এমডিআরটি বেশিরভাগটা না স্ট্র্যাটেজি। এমডিআরটি খেলা। সেলস আপনি আজকে শিখবেন, কালকে ভুলে যাবেন। আমাদের যারা সারা বছর কোর্স করছে না, তারা সায়েন্স শিখে গেছে। এই যে আমাদের বিশ্বজিৎ নায়ক আজকে ফোন করেছিলেন রিনুয়ালের জন্য, উনি আমার এমডিআরটি কোর্সটা আবার করবেন। অনেকেই করে নিয়েছেন ইতিমধ্যে, রিনুয়াল অনেকে করে নিয়েছেন আমাদের কোর্সে। সারা বছরের জন্য, পরের বছরের জন্য প্রায় 20 জনের, 15 থেকে 16 জন, 16 জন পেমেন্ট করে দিয়েছেন পরের বছরের জন্য। আরো প্রায় 7 জন আমার সাথে কথা বলে রেখেছেন যারা এই সপ্তাহে পেমেন্ট করবেন। অর্থাৎ খুব দ্রুত সবাই রিনিউয়াল করে নিচ্ছেন। তো উনি আমাকে একটা জিনিস বললেন যে স্যার, আমি কিন্তু একেবারে সায়েন্টিফিক বিক্রি করতে শিখেছি। এবং আমাকে উদাহরণ দিলেন, আমি বুঝলাম সায়েন্সটা শিখে যাচ্ছেন। আপনারা সায়েন্সটা শিখে যাচ্ছেন, সেলস শিখে যাচ্ছেন। কিসব প্রবলেম হচ্ছে? টাইম ম্যানেজমেন্ট, মাইন্ড ম্যানেজমেন্ট, পিপল ম্যানেজমেন্ট, বিজনেস স্ট্র্যাটেজি, থিঙ্কিং, প্ল্যানিং, আর রেগুলারিটি, হ্যাবিটস। এইগুলোর জন্য মার খাচ্ছেন যাদের এমডিআরটি হচ্ছে না, একদম বলছি। আর যারা সেলস এবং মার্কেটিংটাও শিখছেন না, তারা তো কোনো কোর্স করছেন না বা ভালো কোনো কোর্স করছেন না বলে তারা সেলসটাতেও পুরো পুর হয়ে আছেন। কিন্তু আমার যারা এমডিআরটি কোর্স করেন, তারা সেলসে স্ট্রং হয়ে যাচ্ছে। কারণ আমার এখানে অনেকজন আছেন যারা 5 বছর, ইভেন 6 বছর পর পর এমডিআরটি কোর্স করছে। যেমন আমাদের মলয় বেরা, ওনার এবছর নিয়ে 6th ইয়ার হয়ে যাবে এমডিআরটি কোর্স করছেন, একেবারে করোনার বছর থেকে। এর মধ্যে কয়েক বছর উনি সিওটি করেছেন, এবছর উনি পেমেন্ট করে দিয়েছেন। খালি গত মানে কারেন্ট ইয়ারটা উনি ছিলেন না। কারেন্ট ইয়ারটা ছিলেন না একটা বিশেষ ব্যক্তিগত কারণে, কিন্তু 2026-এর জন্য কিন্তু উনি পেমেন্ট করে দিয়েছেন একদম ডিরেক্টলি। তো দেখুন, এই যে স্ট্রং ইন সেলস বাট পুয়ার ইন প্ল্যানিং, পুয়ার ইন টাইম ম্যানেজমেন্ট, পুয়ার ইন মেন্টালিটি, এমডিআরটি হতে পারবেন না। এমডিআরটির না সব পিলার গুলো শক্ত হতে হবে। একটু ব্যবসা বাড়াতে গেলে একটা পিলার যথেষ্ট। মানে ধরুন, আপনি ব্যবসাটাকে ফট করে বাড়াতে যাচ্ছেন, আপনি যদি সেলসে ভালো হন তাতেও ব্যবসা বাড়বে। আপনি যদি রিলেশন ভালো করতে পারেন তাতেও ব্যবসা বাড়বে। আপনি যদি বেশি খেটে দেন তাতেও ব্যবসা বাড়বে। কিন্তু এমডিআরটি হতে গেলে একটা পিলারে হবে না, প্রায় প্রতিটা পিলার স্ট্রং হতে হবে। 4টে পিলার: নলেজ, স্কিল, হ্যাবিটস, অ্যাটিটিউড, যাকে আমরা ক্যাশ ফর্মুলা বলি, KASH। নলেজ, অ্যাটিটিউড, স্কিল, হ্যাবিট। এটা সকলের জন্য সত্য, এমডিআরটিদের জন্য না। আরো কয়েকটা ছোট ছোট পিলার দরকার। যেমন যেমন স্ট্র্যাটেজি, প্ল্যানিং, টাইম ম্যানেজমেন্ট, ম্যান ম্যানেজমেন্ট, এগুলো। এরকম আরো ছোট ছোট কয়েকটা আছে। তো আপাতত মনে রাখুন, স্ট্র্যাটেজি, প্ল্যানিং, টাইম ম্যানেজমেন্ট, ম্যান ম্যানেজমেন্ট, আপনার আরো 4টে পিলার লিখে নিন। কোনোটাতে উইকনেস আসছে কিনা আপনি বুঝতে পারবেন, আমাকে ফোন না করলেও বুঝতে পারবেন যে আপনার কোথায় দুর্বলতা হচ্ছে। একটা তো নলেজ, স্কিল, অ্যাটিটিউড, হ্যাবিট, যেটা আমি রেগুলার সপ্তাহে 2 দিন করে এমডিআরটি কোর্সকে রেগুলার মোড করে যাচ্ছি। অর্থাৎ আপনাদের ওটার অভাব হবে না যদি আপনি ক্লাস করেন। নলেজের অভাব, স্কিলের অভাব, অ্যাটিটিউডের অভাব এবং হ্যাবিটের অভাব হবে না। কিন্তু আপনি বলবেন স্যার হ্যাবিটের অভাব তো হয়, আমি আজ করছি কাল করছি না, রেগুলার করতে পারছি না, কেন হচ্ছে? এর পরের যে 4টে পিলার, কি 4টে পিলার? টাইম ম্যানেজমেন্ট, ম্যান ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজি আর প্ল্যানিং। এই 4টে পিলার না থাকলে তো রেগুলারিটি শেখার পরও করতে পারবেন না, অ্যাটিটিউড পজিটিভ করার পরও রাখতে পারবেন না, তাই না? ভালো করে ভেবে দেখুন, যদি আপনি টাইম ম্যানেজমেন্ট না করেন, হ্যাবিট একদিন করবেন, ধরুন আপনি ধরুন ভোরবেলা ঘুম থেকে ওঠার হ্যাবিট করেছেন, কিন্তু পরের দিন আপনি হঠাৎ করে রাত 2টো পর্যন্ত মোবাইল ঘেঁটে তারপরে ঘুমোলেন, তারপরে তো আর ভোরবেলা উঠতে পারলেন না, বা উঠলেও আপনার লাভ হলো না। তাহলে আপনার এই যে টাইম ম্যানেজমেন্ট, এটা আপনার আপনার হ্যাবিটকে কন্ট্রোল করে দেবে। তাই টাইম ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ম্যান ম্যানেজমেন্ট কেন দরকার?
এই যে ধরুন আপনার নলেজ হয়েছে, আপনার স্কিল হয়েছে, কিন্তু আপনি যদি ম্যান প্ল্যানিং না করেন, ম্যান ম্যানেজমেন্টের মধ্যে প্রসপেক্টিং আছে, কার কাছে যাবো, কার কাছে পরে যাব, মানুষের সঙ্গে রিলেশন না করেন, মানুষের থেকে রেফারেন্স না চান, ম্যান ম্যানেজমেন্ট না করেন, মানুষের সাথে ভালো আচরণ না করেন, মানুষকে গ্রিটিংস না পাঠান, মানুষকে জন্মদিনে বার্তা না পাঠান, মানুষের সুখে দুঃখে না থাকেন, ওরই মাঝে মানুষকে পাত্তা না দেন, মানুষের ওপর অভিমান করেন, রাগ করেন, ম্যান ম্যানেজমেন্টে প্রবলেম হলে আপনার নলেজ স্কিল কিচ্ছু কাজ করবে না, অ্যাভারেজ কাজ করবে। আবার দেখুন, হ্যাবিট বললাম, আপনার অ্যাটিচিউড, মাইন্ড অ্যাটিচিউড পজিটিভ করে ফেললেন আজকে, ইয়েস আই উইল বিকাম এমডিআর, কিন্তু পরশু দিনই খারাপ হয়ে যাবে কি করে? ওই যে বললাম আরো পিলার, আপনি অ্যাটিচিউড পজিটিভ রাখতে গেলে আপনাকে তো কাজ আনতে হবে, বা অন্তত আমি ভালো কাজ করছি, আমি রেজাল্ট আনতে চেষ্টা করছি, এটুকু তো বুঝতে হবে। তাহলে আপনার যদি প্ল্যানিংই না থাকে, কাল সকালে উঠে বুঝতেই পারছেন না আমার কি প্ল্যানিং, আমার কোনো ফোন, আমি জানি স্যার বলেছে 10টা ফোন করবো, 15টা, কিন্তু কাকে করবো লিস্ট নেই, কার কাছে যাব আমার কোনো প্ল্যানিং নেই, আমার কোনো টার্গেটই নেই, তাহলে অ্যাটিটিউড কি করে থাকবে আপনার পজিটিভ? থাকবেই না। তার ফলে ওই চারটের সঙ্গে চারটে পিলার ইউ হ্যাভ টু ডু। ওকে, তো আপনাদের বলবো যে আপনারা আমার কোর্সে আছেন যারা, তারা তো অত্যাধিক কাজ ভালো করুন, এবং এই 80 দিন আমাকে একটু খাটান, আমাকে ফোন করুন রেগুলার, কাইন্ডলি ফোন করুন। আর বিজনেস ফিগার আমি চাইছি, অনেকে দিয়েছেন অনেকে দিচ্ছেন না, কেন? হোয়াট ইজ দ্য লজ্জা কিসে, তাই কি না? তো চলুন এরপরে আমি বলবো, এক মিনিট, এরপরে কিন্তু আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো, কারণ সময়টা অনেকটা এসে গেছে। আমি কিন্তু শুধু একটা জিনিস দেখিয়ে দিই, যেটা আমি একটু আগে দেখাচ্ছিলাম, এই এক্সেল ফরম্যাটটা আমি তৈরি করেছি এই জন্য, যে আপনাদের জন্য, যে আপনাদের কার কত প্রিমিয়াম বাকি আছে বা কমিশন বাকি আছে আমাকে একটু লিখে পাঠান। আমি প্রত্যেকের জন্য আগামী 75 দিনের, কাল থেকে 80 দিন, আমি 75 দিনের চার্ট রেডি করে পাঠাবো, কার কত বাকি আছে, এবং অনেকটা খাটবো আমি প্রত্যেকের জন্য। হ্যাঁ, আপনি আরেকটা জিনিস আরো কাস্টমাইজ পেয়ে যাবেন। কিভাবে? আপনি কি লিখবেন বলছি, আমার যারা কোর্স করছেন, আপনার কত বাকি আছে কমিশন ফার্স্ট ইয়ার, এটা লিখবেন। আরেকটা জিনিস লিখবেন যে আপনার কতটা আসতে পারে আগামী, মানে আপনি যদি এখন কাজ করা বন্ধ করে দেন, তাহলে তো কিছু কাজ আসবে, যেমন ধরুন কিছু পলিসি যেগুলো কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, বা আপনার মান্থলি, তার তো কিছু জমা পড়বে, সেটা কত আসতে পারে, এটা অ্যাপ্রক্সিমেট, এটা লিখে পাঠান যে কত প্রিমিয়াম আসতে পারে। এক হচ্ছে কত কমিশন পেয়েছেন ফার্স্ট ইয়ার, লিখে পাঠান। দুই হচ্ছে লিখুন, আমাকে লিখে দিন, আমি দেখবেন আপনাকে রেডি করে দেবো, কারণ আমার ফর্মুলা তৈরি করা হয়ে গেছে, শুধু ফেলবো আর পাঠাবো। তো এরপরে আপনি ওইটা লিখবেন যে কতটা প্রিমিয়াম আসতে পারে। এবার ধরুন আপনি ক্যালকুলেট করছেন আমার যতগুলো হাফ ইয়ারলি বাকি আছে, কোয়ার্টারলি বাকি আছে, মান্থলি বাকি আছে, তাতে আমার 4 লাখ কি 6 লাখ আসবে, কিন্তু সেইটা আপনি লেখার পরে আমি ওটাকে পার্সেন্টেজে মেরে দেবো, যে 6 লাখ যদি আপনি বলেন 6 লাখ আসবে না, আমি 80% ধরবো। ওকে, এরপর আরেকটা জিনিস লিখবেন, সেটা হচ্ছে যে আপনার অ্যাভারেজ টিকিট সাইজ কত হয়েছে, এটা কিন্তু আপনাকে ক্যালকুলেট করে লিখে দিতে হবে, যে আপনি জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত এই যে প্রিমিয়াম নিয়ে এসছেন, এটা কটা পলিসিতে এনেছেন, অ্যাভারেজটা বের করে নেবেন। ধরুন আপনি 50টা পলিসি করেছেন, আপনি নিয়ে এসছেন ধরা গেল 10 লাখ প্রিমিয়াম, তার মানে আপনার অ্যাভারেজ 20,000, অ্যাভারেজটা লিখে দেবেন, হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস, হ্যাঁ, এবার বলবেন স্যার আমি ইয়ারলিটাকে ইয়ারলি ধরবো, হাফ ইয়ারলিটাকে কি দুটো ধরবো না একটা ধরবো? একটাই ধরবেন। কোয়ার্টারলিকে কোয়ার্টারলি একটা ধরবো না দুটো ধরবো? একটা ধরবেন, যেটা পেয়েছেন। যেগুলো পাননি ওটা ধরবেন না। ওভারঅল বাস্তবে আপনি যত টাকা প্রিমিয়াম এনেছেন মার্চ জানুয়ারি থেকে, সেটা লিখবেন, বা সেইটা আর কটা পলিসি করেছেন আমাকে লিখে দিন, আমি ক্যালকুলেট করে নেবো। আপনি কোয়ার্টারলি যদি 3টে পেয়ে থাকেন 3টে লিখবেন, দুটো পেয়ে থাকেন দুটো লিখবেন। অর্থাৎ কিভাবে লিখবেন? কোয়ার্টারলি এত টাকা ইন্টু 3, মানে 3টে পেয়েছেন, কোয়ার্টারলি এত টাকা ইন্টু 1, একটু খাটুন, একটু খাটুন, একটু প্ল্যানিং আমাকে করতে দিন, একটুর জন্য মিস হয়ে যাবে না হলে। আর একবার প্ল্যানিংটা করলে, আমি যতজনের প্ল্যানিং করে দিয়েছি তারা সফল হয়েছে, আমি আপনাদের বলবো একটু খাটুন। ঠিক আছে, বুঝতে পেরেছেন কি চাইছি? একটা চাইছি যে আপনার
এখনো পর্যন্ত কটা পলিসি হয়েছে এবং কত প্রিমিয়াম কালেক্ট হয়েছে। আর একটা একটু ভেঙে ভেঙে চাইছি, অথবা আপনি অ্যাভারেজটাকে তৈরি করে আমাকে দিয়ে দিলে আমি আর ভেঙে ভেঙে চাইবো না। আপনি যদি করে দেন আমি আর চাইবো না, না করে দিলে আমাকে দিতে হবে। যে আমি পলিসিগুলো মানে 1 নাম্বার পলিসিতে এত টাকা পেয়েছি ইয়ারলি, 2 নাম্বার পলিসিতে এত টাকা পেয়েছি হাফ ইয়ারলি ইন্টু একটাই পেয়েছি, 3 নাম্বার পলিসিতে আমি এত টাকা প্রিমিয়াম পেয়েছি কোয়ার্টারলি ইন্টু দুটো পেয়েছি, এই নাম্বারে আমি মান্থলি পেয়েছি এতগুলো পেয়েছি, এটা যদি লিখে দেন আমি করে নেবো। আর যদি বলেন না আমি লিখে দেবো না, আমি টোটাল কত পেয়েছি, কালেকশন কত হয়েছে আর কটা এনওপি ভাগ করে দিয়ে দেবো, ব্যাস মিটে গেল, হয়ে গেল। এবার আমি কি করব, আপনাদের রেডি করে দেবো। আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে আপনি কোন পলিসিগুলো বিক্রি করেন বা আগামী 2 মাসে কোন পলিসিগুলো বিক্রি করতে চাইছেন, পলিসিগুলোর নাম দেবেন আমাকে, নাম দেবেন। যে আমি জীবন উৎসব করব, কি জীবন উমঙ্গ করব, জীবন লাভ করব, কোনটা করবেন, 3-4টে পলিসির নাম দিন। এবং পাশে একটা জিনিস লিখে দেবেন যে উৎসব পলিসিটা আপনি কত প্রিমিয়াম আনছেন, 30,000 না 40,000, কত প্রিমিয়াম আনছেন। লাভ পলিসিটা আপনি কত, একটুখানি নিজের তদন্ত করুন না। আপনি যদি অ্যানালিসিস করেন বেরিয়ে যাবেন, কিন্তু এমডিআরটি হয়ে যাবেন। অ্যানালিসিস না করেন আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন না। আমি আপনাকে লিখে দিলাম, যে কোনো বড় বিজনেসম্যান অ্যানালিসিস করে বলে সফল হয়। আমরা অ্যানালিসিস করি না, আমার নিজের কাছে রেকর্ড রয়েছে, আমি কেন করবো না, কম্পিউটারে রয়েছে, হোয়াই নট। আপনাকে আমি যদি জিজ্ঞেস করি যে আপনি জীবন লাভ যেগুলো বিক্রি করেছেন অ্যাভারেজ প্রিমিয়াম কত, আচ্ছা যেগুলো বিক্রি করেছেন তার কোয়ার্টারলি বেশি না হাফ ইয়ারলি বেশি না ইয়ারলি বেশি, আপনার তো একটু জানা দরকার, তবেই তো স্ট্র্যাটেজি করতে পারবেন না। তাহলে লিখুন না আমাকে একটু ভালো করে, আমি নিজে তৈরি করবো, আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে করাবো, করে দেবো, ডোন্ট ওরি। তো চলুন এরপরে আমি যেটা দেখাচ্ছি, প্লেন প্লেন যেটা আমি তৈরি করেছি সেটা দেখাই, এর ওপরে আমি বাকি স্ট্র্যাটেজি তৈরি করে দেবো। বাই দা ভাই, যারা আমার কোর্স করেন না তাদের ক্ষেত্রে হেল্প দরকার হলে আমাকে ফোন করবেন, আমি ফোনের মাধ্যমে হেল্প করে দেবো। আমার নাম্বার তো জানেন, যদি না জানেন লিখে রাখুন, 9735869416। ওকে, তো চলুন। বাই দা ভাই, যারা 2026 সালের জন্য ইতিমধ্যে জয়েন করে গেছেন তাদেরকে কিন্তু আমি ফ্রি এন্ট্রি দিয়েছি এই 3 মাসের। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে যারা পেমেন্ট করেছেন তাদের জন্য, যারা জয়েন করেছেন পেমেন্ট করেননি তাদের জন্য না। ওকে, কোন সালের, 2026 সালের কোর্সের জন্য। ভরসা রাখতে হবে জীবন প্রবাহ পল্লব স্যারের ওপর। দেখুন আমি এখানে কি করেছি, আমি 36,000, এটা দেখতে পাচ্ছেন 36,000 প্রিমিয়াম করে আমি যখন হিসাব করছি, তখন আপনার 13ই অক্টোবর থেকে নিয়ে 30শে ডিসেম্বর, 31শে, আর যারা এক্সেল ব্যবহার করেন পাঠিয়ে দেবো, 31শে ডিসেম্বর পর্যন্ত আপনি 80 আনা পলিসি করছেন, আপনি 28,80,000 প্রিমিয়াম আনছেন, আপনি 25%-এ 72, মানে 7,20,000 কমিশন পাচ্ছেন। আপনার টার্গেটের 64% এই 80 দিনে কমপ্লিট হবে। আর টার্গেটের মাত্র 36%, 3 ভাগের 1 ভাগ আপনি বিগত 20 দিনে, এই সরি, এই 9 মাস, 10 দিনে, 12 দিনে করেছেন। তাহলে আপনি আগে 4 লাখ কমিশন পেয়েছিলেন, এখন 7,20,000 পাবেন। তার মানে আপনি টোটাল 11,32,600 পাবেন। এবার আপনার প্রসপেক্টিং কত দরকার হবে, 400 খাতায় নাম লিখতে হবে। আমি তো 100 জন্য খাতা তৈরি করতে বলেছি, আস্তে আস্তে 400 করতে হবে। ভিজিট কত করতে হবে, 800 বার, 800 বার, 800 বার মানে দিনে 10 বার করে। কোনো ব্যক্তিকে আজকে করবেন তো আবার পরশু করবেন, ওই জন্য একাধিকবার করবেন বলে এতবার ভিজিট করতে হচ্ছে। দিনে কটা ভিজিট, 10 বার। যদি বলেন স্যার এত পারবো, ইয়েস করতে হবে, প্রথম দিকে করুন, ধীরে ধীরে কম হবে। কারণ আপনার যাই সাকসেস চলে আসবে তখন কমালেও চলবে। ফোন কল কটা করতে হবে, 15টা। তো চলুন এই জায়গায় যদি আমি একটু বাড়িয়ে দিই, ধরুন আপনি দিনে 2টো করে পলিসি করবেন, আর প্রিমিয়ামটাকে আমি যদি 24,000, সরি 18,000 করে দিয়ে, আপনি বুঝতেই পারছেন, তাহলেও কিন্তু হয়ে যাবে একই কেস, অর্থাৎ একই রেজাল্ট পেয়ে যাবেন, তাই কি না? এটা তো বুঝতেই পারছেন, একই রেজাল্ট। এটা তো আমি জেনারেল দেখালাম, কিন্তু আমি এরপরে স্ট্র্যাটেজি ঠিক করে দেবো। যে যদি আপনি বলেন স্যার আমার অ্যাভারেজ প্রিমিয়াম হয়েছে বিগত দিনে 15,000, তাহলে আমি সেটাকে কত পার্সেন্ট বাড়াবো আমি ঠিক করব। আমি ধরুন আমি এটা 21,000 করবো কিনা, আমি 18,000 করবো কিনা, আমি ঠিক করে দেবো আপনার, কারণ আপনাকে আমি চিনি। তখন আমি এটা ঠিক করে দেবো যে দিনে কটা করে পলিসি করতে হবে। দেখুন 21,000 অ্যাভারেজ অ্যাভারেজ টিকিট সাইজ করলে, আপনি দিনে 2টো করে পলিসি করলে বিশাল কাজ হয়ে যাবে। 8,40,000, ইয়েস। অর্থাৎ যার 8 লাখও বাকি সেও কিন্তু এমডিআরটি হয়ে যাবে। তার জন্য কি করতে হবে, দিনে 2টো করে পলিসি সেল, 160টা পলিসি সেল সম্ভব। দেখুন আমার কাছে কিন্তু প্রচুর রেকর্ড আছে আমার স্টুডেন্টদের,
আমি আপনাকে উদাহরণ দিতে পারি। বয়স্ক এজেন্ট আমার কাছে এসছেন কয়েকজন, যারা আমার শান্তিনিকেতন ট্রেনিং এ এসে ঘুরে গেছেন, এবং তারা বাই দা ওয়ে বলে রাখি শান্তিনিকেতনে নভেম্বরে একটা ট্রেনিং হবে, এবং যারা আমার এমডিআরটি কোর্স রিনিউ করলেন আর যারা এমডিআরটি কোর্সে নতুন জয়েন করলেন, প্রত্যেকে কিন্তু 40% অ্যাডিশনাল ডিসকাউন্ট পাবেন। কি বললাম? শান্তিনিকেতন ট্রেনিং আসার জন্য। এটা একটা দারুণ ঘোষণা আজকে ম্যাডাম করেছেন, আমি আপনাদের দিয়ে দিলাম। কবে ট্রেনিং, কত রেট, সব বলে দেবো। আজকে বলবো না, পরে বলে দেবো। এবার দেখুন, 160টা পলিসি ফেব্রুয়ারি মাসে, শুধু ফেব্রুয়ারি মাসে 3 বছর আগে একজন 62 বছরের ব্যক্তি এসেছিলেন, তিনি শুধু ফেব্রুয়ারি মাসে 105টা পলিসি করেছেন আমার শান্তিনিকেতন ট্রেনিং ঘুরে যাওয়ার পর। আমি সিওটি এজেন্টদের কথা বলছি না, আমার যারা স্টুডেন্ট, তারা তো এক মাসে 147 মলয় বেড়া করেছেন, এরকম অনেকেই আছেন। বাট আমি আপনাকে আমার আরেকজন মানে স্টুডেন্ট আছে, যিনি কিন্তু রিসেন্টলি একটা পলিসিতে জোনের ফার্স্ট হতে চলেছেন। আমি পরে তার নাম ঘোষণা করব, যেদিনই ফার্স্ট হবে 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। তো দেখুন, 160টা পলিসি 70-80 দিনে সম্ভব। ইয়েস, অর্থাৎ ইউ ক্যান ডু। আমি এটা বেসিক লেভেল দেখালাম। আমি পুরো প্ল্যানিং করে দেবো, কটা ভিজিট করবেন, কোন পলিসি কটা করবেন, কোন পলিসির কত করে প্রিমিয়াম আনবেন, ইত্যাদি। এতটাই খাটবো আপনাদের জন্য। কিন্তু আপনারা একটু খাটুন, আমাকে রিপোর্ট পাঠান। এবার আপনাদের কোশ্চেন থাকলে করুন। ইফ দেয়ার ইজ কোশ্চেন, দেন আই উইল অ্যান্সার। ইফ দেয়ার ইজ নো কোশ্চেন, আই উইল নট অ্যান্সার, অ্যান্ড দ্য ট্রেনিং উইল বি কমপ্লিটেড। যতক্ষণ কোশ্চেন না করছেন, আমি তো বসে থাকার পাত্র নই, আমি বলতে থাকবো। তবে তার আগে একবার আমি দেখে নেব যে আপনারা, আহ, শম্পা ম্যাডাম এক্সেলেন্ট, পীযূষ বাবু এক্সেলেন্ট, তারাপদ ঘোষ উনি আমাদের নতুন জয়েন করেছেন এমডিআরটি কোর্সে, ধন্যবাদ তারাপদ বাবুকে। পীযূষ বাবু আজকের গতকাল রিনিউ করেছেন। উত্তম প্রধান, উৎপলেন্দু বাবু ভেরি গুড। আমাদের দীপঙ্কর নস্কর এক্সেলেন্ট, গোরাচাঁদ বেরা উনি আমাদের এমডিআরটি কোর্স রিনিউ করে নিয়েছেন, আবার এবছর আবার নতুন করে করে নিয়েছেন। বাপন বাবু এক্সেলেন্ট, ধন্যবাদ। সীমা ম্যাডাম এক্সেলেন্ট, উনি আমাদের এবছর কোর্স করছেন এবং অত্যন্ত ভালো। ম্যাডামের মধ্যে অনেক সম্ভাবনা আছে এমডিআরটি করার। এবং ম্যাডাম আমাকে ফোন করে নেবেন আপনার কোনো অসুবিধা হলে। সুব্রত মজুমদার উনি আমাদের লাইভ মেম্বার, উনি এক্সেলেন্ট বলেছেন, ধন্যবাদ। আমি সুব্রত বাবুকে বলবো যদি সম্ভব হয় আমার সাথে একটু এমডিআরটি কোর্স নিয়ে কথা বলে নেবেন। বিমল মল্লিক, সম্ভবত উনি আমাদের আগে এমডিআরটি কোর্স করেছেন, যতদূর আমার মনে পড়ছে। উনি খুব বড় এজেন্ট হিসাবে কাজ করতে পারবেন এবং উনি করেনও, এক্সেলেন্ট। আমাদের কৈলাসপতি বাবু এক্সেলেন্ট দিয়েছেন। উনি আহ, এবছর এই বছরে অনেকগুলো পারিবারিক ব্যাপার ছিল, তবু উনি খুব ভালো কাজ করেন। সবচেয়ে বড় কথা, ভালো স্টুডেন্ট এবং ভালো বোঝেন সব জিনিস। অরুণ পাজাবাবু উনি আমাদের এবছর এমডিআরটি কোর্স করছেন, 26 সালে রিনিউ করে নিয়েছেন, ধন্যবাদ অরুণ বাবু। বিশ্বজিৎ সর্দার উনি তো খুবই ভালো কাজ করছেন, আজকে আমার সন্ধ্যাবেলা কথা হয়েছে। উনি আহ, জীবন উৎসব আজকে বিক্রি করেছেন, এক্সেলেন্ট কাজ করছেন। উৎপলেন্দু বাবু এক্সেলেন্ট দিয়েছেন, ধন্যবাদ। উনি এবছর আমার কোর্সে আছেন এবং আমার ধারণা যে উনি যেভাবে এগোতে চাইছেন সেভাবে এগোতে পারবেন, ঈশ্বর সাহায্য করবেন। সঙ্গীতা বিশ্বাস হ্যান্ড রেজ করেছেন, কোনো কথা বলতে চান, আমি তুলছি। শ্যামল দে এক্সেলেন্ট দিয়েছেন। ভবতোষ বাবু উনি রিনিউ করে নিয়েছেন এমডিআরটি কোর্সের। মৃণাল কান্তি বাবু মালদা থেকে, উনি একটু সমস্যায় আছেন, বাট উনিও ভালো কাজ করতে পারছেন এবং পারবেন আশা রাখি। মৃণাল বাবু কালকে সকালে অবশ্যই অবশ্যই আমাকে ফোন করবেন, আর না হলে কিন্তু অসুবিধা আছে, আপনার সাথে একটু ফোন করে নিতে হবে আমাকে। কার্তিক চন্দ্র সামন্ত উনি এবছর আমার কোর্সে জয়েন করেছেন, মিদনাপুর বেঞ্চের এজেন্ট, অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত পোটেনশিয়াল। তো কার্তিক বাবু, আপনাকে যা হেল্প লাগবে আমাকে এই 3 মাসের জন্য বলবেন, আমি করব। আমাকে একটু ফোন করবেন কালকে। বিমল বাবু, সন্দীপ পাত্র এক্সেলেন্ট, ধন্যবাদ সন্দীপ বাবু। আপনারা প্রত্যেকেরই, সনাতন বাবু উনি আমার অনেক পুরাতন মানে একদম ঘনিষ্ঠ ব্যক্তি, উনি আমাদের কোনো এক সময় এমডিআরটি কোর্সে ছিলেন, এবার কথার জাদুতে জয়েন করেছেন। সনাতন বাবু যদি পারেন কালকে একবার কথা বলবেন আমার সাথে, ধন্যবাদ। এরপরে আমি যেটা বলবো যে দেখুন, একবার সামারি করে দিচ্ছি আপনাদের জন্য। 75 দিনে এমডিআরটি কি হওয়া যায়? ইয়েস, হওয়া যায়। ট্রাই করা যায়, ট্রাই তো করা যায়, কারণ এমডিআরটি হওয়ার চেষ্টা করে ফেল করলে না, এভারেস্টে চড়তে গিয়ে যদি না পারেন, মৃত্যু হতে পারে।
কাঞ্চনজঙ্ঘায় উঠতে পারবেন না, কাঞ্চনজঙ্ঘা আলাদা করে উঠতে হবে। কিন্তু এমডিআরটি করতে গিয়ে যদি ফেল করেন না, আপনি 4খানা সিএম ক্লাবের সমান কাজ করে ফেলবেন, বা অন্তত 3খানা। ওয়াই নট? এমডিআরটি করতে গিয়ে যদি ফেলও করেন, আমি ফেল করার কথা বলছি না, আপনি এতটা ইনকাম করতে পারবেন যে ইনকাম দিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন, এমপ্লয়ি রাখতে পারবেন, সবকিছু। এমডিআরটি করবেন কেন? বাবা মায়ের স্বপ্ন পুরো ছেলে মেয়েরা করে। আপনি যেদিন এলআইসিতে জয়েন করেছেন, হতে পারে আপনার মনে হয়েছে, হতে পারে আপনার পরিবারের মনে হয়েছে, হতে পারে সমাজের মনে হয়েছে যে সরকারি চাকরি না পেয়ে বাধ্য হয়ে অগত্যা এলআইসিতে জয়েন করেছে। কিন্তু আপনি যেদিন এমডিআরটি হয়েছেন বা হবেন, সেই দিন প্রথমবার আপনি সদর্বে প্রমাণ করতে পারবেন যে আমি একজন যে কোনো বড় অফিসারের মতো ইনকাম করি এবং সম্মান পাই, দেশ বিদেশে ঘুরে বেড়াই। এবং আপনাকে দেখে চ্যালেঞ্জ কি করে নিতে হয়, এটা কিন্তু আপনার বাড়ির লোক শিখবে, আপনার ছেলে মেয়েরা শিখবে। এমডিআরটি যেদিন আপনি কমপ্লিট করার স্বপ্ন দেখবেন, সেদিন থেকে আপনি পাল্টে যাবেন, আপনি একদম প্রফেশনাল হয়ে যাবেন। এমডিআরটি করার চেষ্টা করা মানেই আপনি নিজেকে পরিবর্তন করে ফেললেন। এমডিআরটি মানে সমাজের জন্য কিছু করার ক্ষমতা। এমডিআরটি মানে নিজের অফিস তৈরি করার ক্ষমতা। এমডিআরটি মানে লোন মুক্ত জীবন যাপনের ক্ষমতা। এমডিআরটি মানে নিজের কাছে নিজেকে সবসময় জয়ী, এরকম একটা গুড ফিলিং এ থাকার ক্ষমতা। এমডিআরটি মানে একবার এগিয়ে চলেছেন, আরো এগিয়ে চলবেন, এরকম ক্ষমতা। এমডিআরটি মানে আপনি পরবর্তী প্রজন্মকে এক ধাপ এগিয়ে দিচ্ছেন, এরকম ক্ষমতা। এমডিআরটি মানে 5বার এমডিআরটি করলে প্রতি বছর 10 থেকে 12 লাখ টাকা রিনিউয়াল কমিশন আপনার পরিবারকে পরবর্তী 15 বছরের জন্য দেওয়ার ক্ষমতা। এমডিআরটি না হওয়া মানে পিছিয়ে যাওয়া। এমডিআরটি না হওয়া মানে অনেকটা আজকের যুগে যখন আমরা ডাক্তার খুঁজি, যেমন এমডি, এমএস, ডিএম ডাক্তার খুঁজি, পাশে এমবিবিএস ডাক্তার বসে থাকলে আমরা তাকে এড়িয়ে চলে যাই। অনেকটা এরকম যে যখন এজেন্টকে খুঁজবে না, তখন এমডিআরটি এজেন্ট খুঁজবে, সিওটি এজেন্ট খুঁজবে, গ্যালাক্সি এজেন্ট খুঁজবে। আপনি দুঃখ করবেন যে আমি কেন হতে পারিনি। বয়স এখানে বাধা না, আপনার এডুকেশন এখানে বাধা না, আপনার মন আপনার বাধা। আর যেই বাধা হয় সেই কিন্তু আপনার বন্ধু হয়। যেটাই আপনার নেগেটিভিটি সেটাই আপনার পজিটিভিটি। যেটাই আজকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে সেটাই আপনাকে সবচেয়ে বেশি সুখ দেবে। হয়তো টাকার অভাব আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে, তাই টাকার অভাবটাকে যেদিন ঘুচিয়ে দেবেন সেদিনই সবচেয়ে বেশি আনন্দ পাবেন। অনেক মানুষ তো টাকা আছে বলেই কষ্ট, আপনার টাকা নেই বলে কষ্ট। তাই অন্তত একবার আপনি কষ্ট থেকে নিজেকে এবং পরিবারকে মুক্ত করুন, এমডিআরটি হন। স্টেপ বাই স্টেপ এমডিআরটি। এমডিআরটি $1 million রাউন্ড টেবল বিয়ন্ড দ্য ব্যাচ, রিয়েল ওয়ার্ল্ড ইম্প্যাক্ট। MDRT means unlocking the new opportunities. MDRT, what happens when you earn the badge? When you earn the badge, you achieve a sense of fulfillment. Unlocking the power of MDRT, it's a real world impact and your success stories, and it will change your life. Earning the MDRT designation can lead to increased credibility and recognition within the industry. The badge opens door to exclusive networking events and opportunities to connect with peers and industry leaders. It can help advisors attract new clients seeking a proven track record of success and expertise. Achieving MDRT demonstrates a commitment to provide exceptional client service, fostering trust and confidence. It allows advisors to offer specialized solutions and insights based on a deep understanding of financial markets and strategies. Clients feel empowered knowing they are working with a professional dedicated to helping them achieve their financial goals. Personal fulfillment and growth is also very important, so earning MDRT designation provides a sense of accomplishment and reinforces the value of hard work and dedication. The journey to achieve MDRT encourages continuous learning and personal growth, expanding knowledge and skill sets. The achievement fosters a sense of pride, motivates individuals to strive for excellence in all aspects of their lives.
beyond the batch, a legacy of success. MDRT is not just a one-time accomplishment, but a commitment to ongoing professional development and client service. Earning the MDRT designation inspires other financial advisors, demonstrating that anything is possible with hard work and dedication. The MDRT community offers a network of support and resources, fostering a culture of collaboration and continuous improvement. Thank you. I am with you, writer and trainer from Jibon Prabaho Training Center and Jibon Prabaho magazine to help you throughout the year. Let's start with the step 1, that is a free training session comprising of 4 classes. Yes, it's totally free to enter the live online classes of premier quality. Please contact me to my number 9735 869416.